সুধী দর্শক, নিউ ভিউয়ে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সাংবাদিক, ডেইলি স্টারের। উনি বিজনেস বিট দেখেন। হুম, জাগরণ চাকমা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। হুম, আমার আপনাকে প্রায় 22 বছরের অভিজ্ঞতা আপনার রয়েছে সাংবাদিকতায়। এটা একদম। আমাদেরকে অবশ্যই আহ অভিজ্ঞতা শেয়ার করবেন আপনি আমাদের সাথে। হুম, এবং সেই কারণেই আপনাকে আমরা আসলে এই আমাদের এই নিউ ইয়ার প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছি, যাতে এই প্রোগ্রামটা, আপনি তো জানেনই যে আমরা খুবই বিষয়ভিত্তিক এবং বিশ্লেষণ ভিত্তিক একটা অনুষ্ঠান করি। নট নেসেসারিলি যে এটা হয়ে গেছে, ওইটা হয়ে যাচ্ছে, বা এটা হবে, এই ধরনের প্রেডিক্টিভ অনুষ্ঠান আমরা করি বটে, বাট সেটা অ্যানালাইসিস বেস করে। ইটস নট দ্যাট আমার ওপিনিয়ন বেস করে আমরা কিছু বলি। তো ঠিক আছে, জাগরণ চাকমা, আপনাকে স্বাগত আবারও এই নিউ ভিউয়ে। আপনাকেও। এবং আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে এখানে অনুষ্ঠানে আসার জন্য। হুম, আমাদের, যদিও আমি জানি যে আপনি হচ্ছেন বিশেষজ্ঞ বিডার ব্যাপারে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট যে আছে সেটার ব্যাপারে আপনি অনেক বিটটা কাভার করেন বেসিক্যালি। তো আমরা বিডা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আহ আমরা দর্শকদেরকে বলতে চাই যে এই যে যুদ্ধ দামামা চলছে, যুদ্ধ যেটা এই ভারত সাগরেও পৌঁছে গেছে, আমরা যা জানতে পেরেছি। এবং আমরা যা জানি যে ভারতও এই যুদ্ধের সাথে ইসরায়েল আমেরিকা ব্লকে আছে, বিকজ ভারত হচ্ছে আমেরিকার মিলিটারি স্ট্র্যাটেজিক পার্টনার। এবং তারা এমন এমন চুক্তি সই করেছে যেখানে আমেরিকার জাহাজ সেখানে গিয়ে লোড আনলোড করতে পারে এবং যুদ্ধ জাহাজে করতে পারে। তো এই সমস্ত ব্যাপার আছে। এরকম একটা পরিস্থিতিতে ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলা একটু কঠিন। তার কারণ হচ্ছে যে পরিস্থিতি তো আহ, স্বাভাবিক নয়। তো আমরা প্রথমেই জাগরণ চাকমাকে জিজ্ঞেস করতে চাই যে এই যে নতুন সরকার আসলো, পুরান সরকারে তো বিডা নিয়ে অনেক কথাবার্তা শুনলাম। এর আগে এত কি বলে হাইপ আমরা বিডাতে দেখিনি। এবং পরবর্তীতে দেখেছি যে বিডার অনেক ধরনের পরিবর্তন হয়েছে, অনেক ধরনের ইন্টিগ্রেশন হয়েছে, একটা ওয়ান স্টপ সার্ভিস করার চেষ্টা হয়েছে। এবং যিনি আশিকুর রহমান রয়েছেন বিডার, উনি এখনো রয়েছেন। তা আমার কথা হচ্ছে যে আহ, উনি কেন আছেন? এবং যেখানে দেখলাম যে গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নাজেহাল হয়ে বিদায় নিতে হয়েছে, যেখানে দেখলাম যে দুদকের পুরো প্যানেল, কমিশনার, চেয়ারম্যান থেকে শুরু করে সবাইকেই পদত্যাগ করতে হয়েছে। এবং এটা বোঝাই যাচ্ছে যে এই সরকারের কি বলে অঙ্গুলি নির্দেশনা এগুলো হচ্ছে। তো বিডার চেয়ারম্যান রয়ে গেলেন, ডক্টর খলিলুর রহমান রয়ে গেলেন যিনি পররাষ্ট্রমন্ত্রী এখন, এবং বিডার চেয়ারম্যান আশিকুর রহমান যিনি এখনো বিডার চেয়ারম্যানই আছেন। তো এটা একটু খোলাসা যদি করেন, আপনার মতামত কি এই ব্যাপারে, বা যদি কোনো বিশ্লেষণ থাকে। বাংলাদেশ ব্যাংকের রোল আর হচ্ছে আপনার বিদার রোল একটু পার্থক্য আছে। কারণ আপনার বাংলাদেশ ব্যাংকের যে রোলটা, সেটা হচ্ছে সরাসরি মানি মার্কেটের সাথে আপনার এখানে ব্যবসা, ডোমেস্টিক বিজনেসম্যান যারা, তারা অতিমাত্রায় ইনফ্লেশন এবং হলো যে ইন্টারেস্ট রেটের কারণে ব্যাংক থেকে তারা ইনভেস্টমেন্টের জন্য নতুন কোনো লোন নিচ্ছেন না। যার কারণে ব্যাংকে আপনার লিকুইডিটি বেড়ে যাচ্ছে। তো অন্য ব্যাংকের লিকুইডিটি বেড়ে যাচ্ছে, তারা যেহেতু ডিপোজিটটা বাড়িয়েছে, লিকুইডিটি যখন বেড়ে যাবে, তখন তারা যদি সেটা ডিস্ট্রিবিউট করতে না পারে লোন সিকারদের কাছে, তবে ব্যাংকের এক ধরনের কিন্তু এটা লাইবিলিটিস হয়ে যায়। সেক্ষেত্রে যারা বিজনেসম্যান আছে তাদের পক্ষ থেকে একটা চাপ আছে। বাংলাদেশ ব্যাংকের যে মনিটরি পলিসি আছে, এই মনিটরি পলিসি যে সংকোচন নীতি ছিল আহ, আওয়ামী লীগের আমল থেকে, সেটা শুরু হয়েছে 2023-এর থেকে। সেটা কন্টিনিউ করতে করতে এই যে জানুয়ারি থেকে আগামী জুন পর্যন্ত যে মনিটরি পলিসি 6 মাস অন্তর অন্তর করে, সেটাও কন্টিনিউ করেছে। তো এতে করে করে হচ্ছে কি, ব্যবসায়ীরা যেহেতু যারা আগে থেকে লোন নিয়েছে, তাদের বড় অঙ্কের একটা আহ, ঋণ পরিশোধ করতে চলে যাচ্ছে।
যার কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা প্রফিটেবিলিটি কমে গেছে। সেটারই একটা কারণ আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়ার জন্য। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু ভালো কাজ করেছে। ধরুন, রিজার্ভের পরিমাণ যে $22 বিলিয়ন ছিল, সেটা 30 বিলিয়ন 35 বিলিয়নে উনি ওই পর্যায়ে নিয়ে গেছে। তারপরে হচ্ছে ব্যাংক আহ, ব্যাংক ব্যাংকিং সেক্টরের যে অ্যাক্ট, হুম, সেইটাকে উনি সংশোধন করার জন্য একটা পর্যায়ে নিয়ে গেছে, সেটাও একটা বিষয়। তারপরে আপনার আহ, উনি যে লোন যে প্রবাহ, বিদেশিদের যে বকেয়া ছিল আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে, সেটা ধীরে 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 অনেকটুকু উনি কমিয়েছেন। যে এ ধরনের বেশ কিছু সফলতা উনি দেখিয়েছেন, এবং বেশ কিছু ভালো উদ্যোগ এবং সংস্কার সেটা করেছেন। কিন্তু তারপরও এই গভর্নমেন্ট কেন রাখলো না, সেটা হয়তো আমরা সরাসরি না বলতে পারলেও আমরা সেটা অনুমান করতে পারি, ব্যবসায়ীরা তাকে চায় না। সেটা একটা গেল। ঠিক একইভাবে আপনি যদি বলেন বিদার এক্সিকিউটিভ চেয়ারম্যানকে তাহলে কেন সরানো হচ্ছে না, তাকে যে সরানো হবে না সেটা কিন্তু বলছে না। কারণ সরকারের আহ, শপথ নিয়েছে 17 তারিখ, তার মানে আজকে কতদিন হলো, সেই অর্থে আহ, আহ, 17 দিন, ওদিকে পেল 12 13 12 14 দিন, আর এদিকে হচ্ছে আজকে 7 দিন, 20 দিনের মতো। তো এইটা এমন কোনো ভাইটাল পোস্ট না যে তাকে দ্রুত সরাতে হবে। হুম। আর এই বিদার যে চেয়ারম্যান আসিফ চৌধুরী, তার তো আরো মেয়াদ আছে, তাকে তো 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং তাকে যে আগামী 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে যে সরিয়ে দিবে না, সেটা আমরা বলতে পারছি না। ওটা সরিয়েও দিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেটা বললেন যে উনাকে নিয়ে যে একটা হাইপ ছিল, দিস ইজ ট্রু। উনি ভালো ইংরেজি বলতে পারেন। তারপরে হচ্ছে উনি দেখতে শুনতে হ্যান্ডসাম লোকটা। আগে যারা চেয়ারম্যান ছিলেন তারা হয়তো রিটায়ার্ড আমলা, ব্যুরোক্রেট ছিলেন, অথবা অথবা এক্সিস্টিং সচিব ছিলেন। কিন্তু আমাদের দেশে যে সমস্ত আমলারা ছিল, তারা গতানুগতিকভাবে চাকরি করে যায়, যার কারণে তাদের একটা প্রেজেন্টেশনের সমস্যা আছে। আর আসিফ চৌধুরীর হচ্ছে প্রেজেন্টেশনের কোনো সমস্যা নেই। উনি দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ তার অত্যন্ত ফ্লুয়েন্ট। উনি আইবিএ থেকে এমবিএ করা লোক। তারপরে হচ্ছে উনি ব্যাংকিং সেক্টরে ভালো অভিজ্ঞতা আছে, ইনভেস্টমেন্ট সম্পর্কে তার কিভাবে এগিয়ে নিতে হয় সেই জিনিসটা তার মধ্যে আছে। সুতরাং তাকে যদি কিছুদিন রেখেও দেয়, তাতে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। তবে এটা সত্য, উনি এখানে জয়েন করার পরে উনি চেষ্টা করেছেন আম, কিভাবে আহ, বৈদেশিক এবং ডোমেস্টিক ইনভেস্টমেন্টটাকে প্রমোট করা যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই ধরনের পরিস্থিতিতে যখন একটা কোনো হুম, বিপ্লব ঘটে যায়, এর পরবর্তীতে কিন্তু সেখানে ইনভেস্টররা সহজে আসতে চায় না। নাম্বার ওয়ান হচ্ছে, যে সরকার থাকে একটা ইন্টারিম গভর্নমেন্ট, সে কিন্তু লং টার্ম কোনো ডিসিশন নেওয়ার কত তাদের ম্যান্ডেট নেই। কিন্তু নির্বাচিত সরকার যখন ক্ষমতায় বসে, তখন কিন্তু 5 বছর পর্যন্ত সাংবিধানিক অনুযায়ী জনগণের ম্যান্ডেট নিয়ে সে চলতে পারে। তখন সে পলিসি কিভাবে নিবে না নিবে, বিজনেসম্যানরা ইনভেস্টররা সেই জিনিসটা দেখে। ইন্টারিম গভর্নমেন্টের প্রতি ওই ইনভেস্টরদের সেই কনফিডেন্স থাকে না। সুতরাং যতই চেষ্টা করুক না কেন, এই জন্য আমরা এফডিআই এর আমরা অতটা দেখিনি, ডোমেস্টিক ইনভেস্টররাও সেক্ষেত্রে তার প্রতি কনফিডেন্স ছিল না। এই হচ্ছে মূল কারণ। তাহলে কনফিডেন্স যেহেতু ছিল না ইনভেস্টমেন্টের, তাহলে এখন কেন উনি আছেন? এখানে কোন কনফিডেন্সের বলে উনি আছেন? কনফিডেন্স বলতে আমি বলছি, যখন ওই সময় ছিল কঠিন অবস্থা, ইকোনমিক ক্রাইসিস ছিল, বৈদেশিক মুদ্রা রিজার্ভ কম ছিল, ধরো একটা ইনভেস্টর যখন ইনভেস্ট করতে যাবে, সে কিন্তু লং টার্ম প্ল্যান করে। 5 বছরে কোন জায়গায় যাবে, 8 বছরে কোন জায়গায় যাবে, 10 বছরে কোন জায়গায় যাবে, এইভাবে কিন্তু আচ্ছা, আপনি ইনভেস্ট। আপনি বলছেন যে ইন্টারন্যাশনাল কনফিডেন্স ওইভাবে ছিল না, হুম। বিকজ অফ দিস টাইম ফ্রেম, অথবা হুম। যেহেতু অন্তর্বর্তী হুম। সরকার, সেটা ছিল না। হয়তো এখন গভর্নমেন্ট আসছে, এখন হয়তো কনফিডেন্স বাড়তে পারে।
এবং হুম। ওনাকে হয়তো কন্টিনিউশন স্টাইলে রেখে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে তাহলে যে ইউএসটিআর এর যে নেগোসিয়েশন, ইউএসটিআর বলতে আমি বলছি যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য হুম। চুক্তি, সেটা যে নেগোসিয়েশন করলেন ডক্টর খলিলুর রহমান, ওনাকেও তো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। এইটা কি কোনো বিশ্লেষণ আছে? দেখুন, আহ, যখন এই এগ্রিমেন্টটা হয়, রেসিপ্রোসিক্যাল এগ্রিমেন্ট যেটা হলো, ট্যারিফ নিয়ে যে এগ্রিমেন্টটা হলো, ইউএস গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের মধ্যে, এখানে কিন্তু নেগোসিয়েট করেছে খলিলুর রহমান, যিনি আহ, প্রধান উপদেষ্টার উপদেষ্টা ছিলেন উনি। ওই সূত্রে তিনি আমেরিকার বাংলাদেশের হয়ে উনি প্রতিনিধিত্ব করেছেন, এগ্রিমেন্টটা করেছে। এগ্রিমেন্টটা হয়েছে কিন্তু 9 তারিখ, আপনি খেয়াল করেন। কিন্তু 9 তারিখ এগ্রিমেন্ট হয়েছে, নির্বাচন হয়েছে 12 তারিখ। এরপরে আপনি আসেন, সরকার যখন গঠন হলো, সরকার গঠন হওয়ার পরে তাকে কিন্তু রেখে দেওয়া হয়েছে। তাকে কি রেখে দেওয়া হয়েছে নাকি রাখতে হয়েছে? এখন যখন সরকার গঠন করলো, গঠন করার পরে কিন্তু ইউএস সুপ্রিম কোর্ট ও যে ট্রাম্পের ট্যারিফটাকে, সেটাকে ডিসলভ করে দিল। তার মানে ওটার আর কোনো মূল্য নেই। তাহলে তাড়াহুড়ো করে কেন যে এগ্রিমেন্টটা করলো? তাহলে খলিলুর রহমান সাহেব কি এটা জানতেন না যে তার কি ভেতরে কোনো লোক ছিল না? আহ, এইটা সুপ্রিম কোর্টে কি হতে পারে সেটা তো প্রেডিক্ট করার মতো অবশ্যই তার জ্ঞান থাকা কথা। যেমন ধরেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টে এরকম যদি বড় ধরনের জন্য কোনো যদি হুম। মামলা বা রায় হবে, না, এটা শুধু কিন্তু একটা শুধু যে প্রেডিক্ট অনুমানযোগ্য। না, শুধু যে অনুমানযোগ্য সেটা না, মানে রিস্ক বা অপরচুনিটি, হ্যাঁ। যে আমার এইখানে অপরচুনিটি আছে, আমার হুম। এখানে অপরচুনিটি থাকলে আমার স্টেপটা কি হতে পারে, মানে শুড আই ওয়েট অর শুড আই গো লঙ্গার? কারণ বাংলাদেশের অবশ্যই বলার হয়তো অধিকার ছিল যে আমাদের দেখুন, ইলেকশন চলে এখানে আসছে। হুম। এই এই এগ্রিমেন্টটা নিয়ে আমাদের ব্যবসায়ী সমাজ এবং আহ, বিশেষজ্ঞ যারা, অর্থনীতিবিদ যারা, সিপিডির যে ডিস্টিংগুইশ ফেলো দেবপ্রিয় পর্যন্ত বলেছে এটা একটা আনইকুয়াল এগ্রিমেন্ট। সুতরাং ব্যবসায়ীরাও বলছে, অর্থনীতিবিদরাও বলছে, এটা তাড়াহুড়ো করার কোনো দরকার ছিল না। তাহলে এখানে আসলে স্বার্থটা কাদের রক্ষা করতে গেছে এই এগ্রিমেন্ট? সেটা কি বাংলাদেশের স্বার্থ নাকি আমেরিকার স্বার্থ? সুতরাং এখানে সহজে অনুমেয়, এখানে আমাদের কিছু জিনিস ছাপিয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা হয়তো মানতে বাধ্য। কিন্তু গত দু একদিন দেখলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওনার প্রেস ব্রিফিং এ যেটা বললেন, সেটা হচ্ছে যে অনেক দেশের তুলনায় বাংলাদেশের এগ্রিমেন্ট অনেক কি বলে ব্যালেন্স, এবং কোনো স্বার্থ, বাংলাদেশেরই স্বার্থ বেশি রক্ষা হয়েছে এখানে। এবং উনি বলেছেন যে ট্রেড ডিলটা অনেক আগেই সই হতো, শুধুমাত্র কটনের টেরিফের জন্য এটা এত দূর মানে পিছিয়েছে। এবং এটা কি এরকম যে এই কারণ কটনের এটা আসলেই তো খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, অনেকে হয়তো বুঝছে কি না বুঝছে, এক একজনের এক এক রকম কথা শুনছি, কিন্তু ওভারঅল মনে হচ্ছে যে, কারণ ভারতীয় মিডিয়া যখন আমরা দেখি, তখন দেখি যে কটনের যে টেরিফ 0%, এটাতে তাদের অলমোস্ট ঘুম হারাম হয়ে যাওয়ার মতো অবস্থা। যদিও তাদের 18% টেরিফ, নর্মাল যে 18% টেরিফ, সেটা বাংলাদেশের থেকে কম, এতে তারা খুশি ছিল। বিশেষ করে গার্মেন্টস এর ক্ষেত্রে তারা খুশি ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, এই জিরো ট্যারিফের জন্য। তো এই যে ওনার যে ক্লেমটা প্রেস ব্রিফিং এ বললেন উনি, এবং যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যিনি পল কুপার, যিনি বাংলাদেশ ভিজিট করছেন, তার সাথে মিটিং এর পরে, তো এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এখানে কটনের কথা আপনি বলছেন। কটনটা একটা এখানে এগ্রিকালচার প্রোডাক্ট হিসেবে আপনার এইচএস কোডে থেকে আমরা ওখান থেকে কটন নিয়েছে, সেটা ব্যবহার করে আমরা আবার ওদের ওখানে আমরা রপ্তানি করব। আমরা যে প্রোডাক্টগুলো রপ্তানি করি ইউএস মার্কেটে,
এগুলো কিন্তু মিনিমাম একটা ডিউটি থাকে। কারণটা হলো আপনার আমাদের এখান থেকে যে প্রোডাক্টগুলো যায় এটা কিন্তু হাই এন্ড প্রোডাক্ট নয়। এইটা হাইপার মার্কেটের জন্য, যেগুলো তেরি খুবই নিচের দিকে। সুতরাং এখানে খুব বেশি যে আমাদের হ্যাম্পার হতো তা কিন্তু না। ব্যবসায়ীরা আমাদেরকে যেটা বলে, হুম, সেটা হলো যে তাড়াহুড়ো করার মাধ্যমে আমরা যে এক ধরনের ট্র্যাপে পড়ে গেছি। এই ট্র্যাপটা হয়তো দেখা যাবে যে এখান থেকে আমরা সহজে বের হয়ে আসতে পারবো না। এখন এখানে একটা ইনভেস্টিগেট করার বিষয় আছে। এখানে খলিলুর রহমান সাহেব বলছে এটা আমাদের জন্য ভালো হবে, কিন্তু ব্যবসায়ীরা বলছে যে এটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। বিষয়টা কিন্তু আপনার এখানে অবশ্যই অ্যানালাইসিস করার বিষয় আছে। আমরা তো ভেতরগত অনেক কিছু জানি না। এটা যদি জানলে ব্যবসায়ীরা আমরা কেন তখন বলছে, আমরা বলতে একটা দুইটা, পারতাম। হ্যাঁ একটা দুইটা কারণ বলবেন ব্যবসায়ীরা কেন বলছে যে আমেরিকান কটন ইউজ করে 0% পাঠানো এটা কোনো লাভ হবে না, কিন্তু ইন্ডিয়ানরা তো বলছে যে এটা প্রচন্ড লাভ হবে বাংলাদেশে। এটা ব্যবসায়ীরা তো ধরেন তারা ওখান থেকে যদি কটনই নিয়ে আছে, এখানে একটা আপনার বিষয় আছে, লিড টাইমের একটা বিষয় আছে। আপনি যখন ইন্ডিয়া থেকে নিয়ে আসবেন এটা আপনি উইদিন 24 আওয়ার্স অথবা 48 আওয়ার্স এর মধ্যে সম্ভব। আপনি হুম। যখন আপনি লস অ্যাঞ্জেলস থেকে অথবা আপনি যে নিউ ইয়র্ক থেকে যখন আপনি শিপমেন্ট নিয়ে আসবেন, তাহলে আমাদের এখানে আসতে কতদিন সময় লাগবে? 36 ডেজ। আপনি একটা হিসাব করেন, 36 ডেজ ওটা আনবেন, তারপরে ওইটাকে আপনি প্রোডাক্ট বানাবেন, তারপরে রপ্তানি করবেন, এগুলো মানে বহু ব্যাপারটা বিষয় হচ্ছে যে আছে। তাদের প্রবলেমটা হচ্ছে যে ইম্পোর্টে, হুম। নট এক্সপোর্ট, ইম্পোর্টে। হ্যাঁ। ইম্পোর্টে যেই ব্যারিয়ার গুলো ছিল, যেমন আমরা জানি যে কটন ব্যারিয়ারে যে ডাবল ফিউমিগেশন হতো, মানে আমেরিকাও একবার হতো আবার বাংলাদেশেও ছিল, আমি অনেক বছর ধরে এটা নিয়ে কাজ করেছি এই জন্য বলছি। আম, তো এখন ওইটা তো পাস করাতে পারে নাই, মানে আমেরিকা চাচ্ছিল বাংলাদেশে আর ওই যে ইন্সপেকশন, যেটাকে ইন্সপেকশন মানে যেটাকে আবার ক্লিনিং করা হয় কটন, সেটা যাতে আর না হয়, কারণ এটা একবারেই আমেরিকা থেকে তবে করে আসা হ্যাঁ, হতো। হ্যাঁ, আপনি এখানে একটা বিষয় এইবার আছে। এটা বদলানো হয়েছে, হ্যাঁ হুম, হুম, এবার এটা বদলানো হয়েছে, কারণ এই জাতীয় ব্যারিয়ার তো বাংলাদেশে আছে। যেমন হুম, আমরা ভারতে থেকে যদি আমরা ভারতে ট্রান্সশিপমেন্ট করে সেখান থেকে যদি আমরা কার্গো পাঠাই সেইটা প্রফিটেবল, দেন উই সেন্ড ফ্রম আওয়ার এয়ারপোর্ট। এই যে হুম, ব্যারিয়ার গুলো, হুম, এগুলো হুম। তো খুব মানে এগুলো ব্যারিয়ার গুলো মিটিগেট করা যায় যদি ওইভাবে পলিসি থাকে। হ্যাঁ, সেগুলো তো আপনার ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনের বিষয়। এখানে আপনি, আমি আবারও আরেকটা জিনিস বলি যেটা আমি ভুলে গেছি। এই চুক্তিতে যে জিনিসটা একটা বোঝা যাচ্ছে, তাতে হচ্ছে বাংলাদেশের বিজনেস বা ইম্পোর্ট র মেটেরিয়াল ডিপেন্ডেন্ট যাতে চাইনার উপর থেকে একটু সরে যায়, সেটার একটা বিষয় হুম আছে আপনি। হুম হুম। কারণ আপনি দেখেন আমরা ওভারঅল চায়না থেকে ওভার $20 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি। ইম্পোর্ট করি। হোয়ারেস আমরা ইউএস মার্কেট থেকে অ্যারাউন্ড $2 বিলিয়ন, অথচ আমরা ইউএস মার্কেটে অ্যারাউন্ড $8 to 9 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি। তো এখন এখানে মনে একটা হয় টেনে ইমব্যালেন্স চলে আছে। গেছে, এখন হুম, রিসেন্ট মনে হয় টেনে চলে গেছে। হুম, ইউর রাইট, মানে 8 to 9 to 10 এইভাবে হুম, হুম, বাড়ছে। হুম, হুম, এটা আমি জাস্ট দেখলাম একটা ইয়েতে যে হুম, ভিয়েতনামের সাথে যে কম্পিটিশনটা হুম। বাংলাদেশের, হ্যাঁ সেটা ইউরোপেও আছে, ইউরোপ মানে ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও আছে, এবং এট দ্য সেম টাইম আমেরিকার সাথে তো আছেই। হ্যাঁ, তো সেটা তো আপনি যখন আপনি যেহেতু ইউএসএ তে থাকেন, মার্কেটে যখন যান, যখন স্টোরে ঢুকেন, মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট কতগুলো দেখেন, আর মেড ইন ইন্দোনেশিয়া, মেড ইন চায়না, আর মেড ইন ভিয়েতনাম কি পরিমাণ আপনি প্রোডাক্ট দেখেন। হ্যাঁ, দেখা যায়, কিন্তু সেটা অত চোখে না, পড়ার মতো আজকাল না। আজকাল বাংলাদেশের প্রোডাক্ট কিন্তু দেখছি, বাংলাদেশের প্রোডাক্ট দেখছি, ভিয়েতনামের প্রোডাক্ট এই ধরনের ফ্যাব্রিক্স ইউজ করতো, হুম, আগে বাংলাদেশের প্রোডাক্ট এই ধরনের ফ্যাব্রিক্স ইউজ করতো না। এই যে হুম, আমি যে শার্টটা পরে আছি, হুম, হুম, এটা বাংলাদেশ প্রোডাক্ট, হুম, হুম। এবং এটা হচ্ছে আপনার কি বলবো, রেইন প্রোটেক্টেড, মানে ওই ওই সিনথেটিক আর কি। হ্যাঁ, ইট হ্যাঁ, ইজ নট, এটাকে বলে ইট ইজ, ম্যানমেড ফাইবার।
ম্যানমেড ফাইবার, রাইট। হুম হুম এগুলো কিন্তু আছে এখানে, এগুলো হুম আমরা কিনছি এবং অবাকও হচ্ছি যে আরে এটা তো দেখি বাংলাদেশের, মানে এর আগে কিন্তু শুধু ভিয়েতনাম দেখতাম হুম। আর না, চায়না এটা দেখতাম। ধীরে ধীরে বাংলাদেশ কিন্তু ওই যে ম্যানমেড ফাইবারের দিকে যাচ্ছে। কারণটা হলো কি, আপনি শুধু কটন দিয়ে মার্কেটটাকে আপনি অত ধরতে পারবেন না। কারণ ওটার একটা, আপনি হাই এন্ডের প্রোডাক্ট বানাবেন কটনের, সেটার একটা লিমিট আছে। কিন্তু ম্যানমেড রাইট, ফাইবার দিয়ে হাই এন্ড প্রোডাক্ট আপনি বানাতে পারবেন। তা আলটিমেটলি কিন্তু ওদিকেই ব্যবসাটাকে নিয়ে যেতে হবে। কারণ আপনি প্রফিট করতে হলে, ভালো মার্জিন রাখতে হলে ম্যানমেড ফাইবারের দিকে যেতে হবে। এক্স্যাক্টলি। যদিও এখানে দুই ধরনের থিওরি আছে। থিওরি মানে মার্কেট অ্যানালাইসিস। অনেকেই বলছেন যে যেহেতু আমরা চিপ প্রোডাক্ট, এই জন্য আমাদের মার্কেট খুব একটা প্রবলেম হবে না, লাইক কটন, মানে কটন মানে বলছি নিট অ্যান্ড হুম আদার থিংস। হুম আর যেহেতু অন্যান্য দেশের, কারণ যেটা হচ্ছে বিশেষ করে ট্যারিফের কারণে হুম আমেরিকান মার্কেটে, আমি যতদূর জানি আর কি, আমি একজন ফ্যাশন মানে কি বলে আউটলেট, হুম আউটলেটের একজনের সাথে কথা বলছিলাম। তো সে তো বললো যে খুব খারাপ অবস্থা, লোকজন কিনছে না বিকজ অফ টেরিফ, বিকজ অফ আদার থিংস, প্রোডাক্টস অনেক বেড়ে গেছে দাম। সো হুম মানে হাই এন্ডে লোকজন খুব একটা ইন্টারেস্টেড হচ্ছে না। এখন কিছু হাই এন্ড আছে, সেটা হলো সুপার হাই এন্ড, হুম হুম। সেগুলো অন্য জিনিস, ওখানে কোনো ইফেক্ট হয় না, কখনোই কোনোদিনই হবে না। হ্যাঁ হ্যাঁ, সেটা স্বাভাবিক। বাট এট দ্য সেম টাইম আমাদের এখনকার যে এক্সপোর্ট ইম্পোর্টের সিচুয়েশন, এই যে আমি বিডায় আসবো, কিন্তু তার আগে কারেন্ট সিচুয়েশন যে এই যে পোর্ট বন্ধ হয়ে গেল, হুম বিশেষ করে হরমুজ প্রণালী, হুম স্ট্রেইট হুম যেটা, হুম এবং যার ফলে অলমোস্ট 70 to 80% ট্রেড বন্ধ হয়ে গেছে, হুম হুম প্রচুর শিপমেন্ট আটকানো আছে, হুম হুম শুধু চাইনিজ জাহাজগুলো যাচ্ছে। হুম এবং যদিও ইরান খুলে দিয়েছে, কিন্তু কোনো জাহাজ মানে ওই রিস্ক নিয়ে হরমুজ স্ট্রেইটে যেতে চাচ্ছে না। একমাত্র তো এই ইসরায়েল ছাড়া পরিস্থিতিতে, অন্য সবগুলো কান্ট্রির জাহাজ খুলে দিয়েছে। এটা আজকের হ্যাঁ, খবর। হুম। হ্যাঁ খুলে দিয়েছে, কিন্তু কিন্তু এটা কতদিন কন্টিনিউ ইম্প্যাক্টটা করবে সেটা একটা বিষয়। আ- কন্টিনিউয়ার থেকেও বড় জিনিস হচ্ছে যে উম, আমি যেটা খবর পেয়েছি যে জাহাজ কোম্পানিগুলো এখনো না, কনফিডেন্ট না হ্যাঁ, যে কনফিডেন্ট না। তার জাহাজে, তার কারণ ওইটা তো একটা ওয়ার জোন হয়ে গেছে হুম টোটাল। হরমুজ প্রণালী, ইন্ডিয়ান ওশান, আরব ওশান, ওখানে তো ফিফথ ফ্লিট আছে, আমেরিকান ফিফথ ফ্লিট, এবং হুম তারা প্রবাবলি থার্ড ফ্লিট ওখানে ইয়ে করবে, আহ, ওখানে অ্যারেঞ্জ করবে। হুম সো তারা গ্র্যাজুয়ালি, এবং ভারতীয় সাগরে চলে আসছে যুদ্ধটা হুম এখন। এখন অ্যাকচুয়ালি আপনারা জানেন যে যে মরিশাসে যেই পোর্টটা আছে, ব্রিটিশদের পোর্ট, হুম সেটা তো ব্রিটিশরা 99 ইয়ার্স লিজ শেষ হয়ে গেছে, সেটা তাদেরকে আবার রিনিউ করতে হয়েছে। হুম তো সেই রিনিউ এ ব্রিটিশরা ওই জায়গাটা মরিশাসকে দিয়ে দিয়েছে, কিন্তু ওইটা তাদের বেসটা থাকবে, এই জাতীয় একটা ব্যাপার। এবং সেইটা নিয়ে ট্রাম্পের নাখোশও ছিল, অনেক কমেন্টও আমরা দেখেছি যেটা দেওয়াটা ঠিক হয় নাই। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এইখানেই রিলোড করতে, বিশেষ করে টমাহক যে হুম মিসাইল, আমি হুম। একটু মিলিটারি দিকটা বলছি বিকজ ওকে একটু ওকে, বলুন বলুন। দর্শকদের জন্য যে টমাহক যে মিসাইল, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা ভার্টিক্যালি লঞ্চ করে, মানে এরকম করে থাকে, হুম এটা হরিজন্টালি থাকে না। সো হুম ভার্টিক্যালি লঞ্চ করলে যেটা হয়, তাদের একটা ফুটিং দরকার হয়, একটা ল্যান্ড দরকার হয়, জাহাজের ভিতরে এটা ভার্টিক্যালি এটাকে রিলোড করা সম্ভব হুম হয় না, ইট হুম হ্যাজ টু হুম গো টু সাম হুম প্লেস। তো এই মিসাইল গুলোকে করার জন্য তাদের এই জায়গাটা দরকার। তো সেখানে যেহেতু মরিশাস থেকে এর আগে যখন ইরানে 12 দিনের যুদ্ধে যেই অ্যাটাকটা হয়েছিল, সেটা কিন্তু মরিশাস থেকে হয়েছিল। হুম। তো পরবর্তীতে ব্রিটিশ এটা ছেড়ে দেওয়াতে তারপরে ধরে রেখেছে। এখন দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। তো এই পরিস্থিতিতে আমাদের গার্মেন্টস কি করছে? গার্মেন্টস যারা এক্সপোর্টার, তাদের একটা ভয় হচ্ছে, আপনি যেটা বললেন, হরমুজ প্রণালী যদি এটা কন্টিনিউ না হয়, তাহলে জাহাজ কিন্তু ঘুরে যেতেই হবে। ঘুরে যদি যায়, তাহলে সেটা আপনার যখন ইউরোপে হোক বা আমেরিকায় যদি চলে যায়, তাহলে অতিরিক্ত 5,000 কিলোমিটার কিন্তু আপনার এখানে ঘুরতে হবে। তাহলে 5,000 কিলোমিটারের জন্য আপনার শিপিং কস্টটা বেড়ে যাবে। তাহলে যে জিনিসটা হবে, টাইমও সময়ও, হ্যাঁ, সময় সময়ের একটা লিড বিষয়। টাইমও বেড়ে যাবে। হ্যাঁ, লিড টাইম তখন ওদের কমে যাবে। সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আমাদের যে এক্সপোর্ট অর্ডার আছে
কিছু ক্ষেত্রে হয়তো ক্যান্সেলও হওয়ার সম্ভাবনা রয়েছে। হুম এটা হুম, উড়িয়ে এয়ারফ্রেট দেওয়া বাড়বে, যায় না। এয়ারফ্রেট বাড়বে। না, এয়ারফ্রেট যে বাড়বে এয়ারফ্রেট সেটারও তো বাড়বে। সম্ভাবনা নাই। তো অন্যদিকে হচ্ছে যে ওই খরচটা তো আর যে বায়ার, বায়ার তো আর দিবে না, সাধারণত দেয় না। কোনো কোনো বায়ার হয়তো হুম দিতে পারে, হুম এটা বাস্তবতার হুম কারণে। ঠিক তেমনি ভাবে হুম আপনি দেখেছেন যে ইন্টারন্যাশনাল যে শিপিং এর যে ইন্স্যুরেন্স গুলো, জাহাজের ক্ষেত্রে ওরা কিন্তু এই ওয়ারের এই ইয়েগুলো ক্লেম করলে এটা নিবে না বলেছে। সেটা অলরেডি আপনি হয়তো দেখেছেন হুম হুম নিউজ পেপারে। হুম তো সেক্ষেত্রে হুম। রিস্ক তো হ্যাঁ, একটা ইন্স্যুরেন্স রয়ে নিয়ে গেছে তো না। একটা বিরাট বিরাট ঘটনা, ওইটাই ওইটাই বলছিলাম যে জাহাজের ইন্স্যুরেন্সই অ্যাকসেপ্টেড হচ্ছে না। হুম। এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু আমাদের গার্মেন্টস দের এখন পলিসি কি? গার্মেন্টস এর পলিসিতে আমি এক্স্যাক্টলি ঠিক বলতে পারছি না। তারা বোধহয় ওয়েট আচ্ছা, অ্যান্ড সি লেভেলে আছে। তাদের হ্যাম্পার হচ্ছে কেমন, মানে তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম কি কোনো স্ট্যাটিস্টিক্স আছে যে আমাদের ইকোনমিতে, বা এট দ্য সেম টাইম শুধু গার্মেন্টস না, আমাদের তাদের ইম্পোর্টের ক্ষতি সিচুয়েশন? সেটা আমাদেরকে এখনো বলেনি। তারা আচ্ছা, আমাদের যেটা বলেছে, এই যে এখন আমাদের এনার্জি ক্রাইসিস হয়তো একটা দেখা দিতে পারে, রাইট সেটা রাইট, একটা দিতে পারে কি, কারণটা হলো দিচ্ছেই তো যে দিচ্ছে মনে আমরা। করেন আজকে হুম, যে ঢাকা শহরে দেখা গেছে 1 কিলোমিটার 2 কিলোমিটার লম্বা গাড়ির লাইন জ্বালানি নেয়ার জন্য। সেটা জ্বালানি হচ্ছে নেওয়ার বেশি জন্য। দিচ্ছে না, একটা প্রাইভেট কারের জন্য 10 লিটার যা আপনার পেট্রোল বা অকটেন দিচ্ছে। আর মোটরসাইকেল বা সিএনজির ক্ষেত্রে এটা একটা রেশনিং করে দিয়েছে। তো এইটা ধরেন ট্রান্সপোর্টের ক্ষেত্রে গেল আপনার যদি কোনো কারণে এটা ইম্পোর্টটা কমে যায়, এলএনজি, তারপরে হচ্ছে গ্যাস, তারপরে হচ্ছে ডিজেল, এগুলো যদি কোনো কারণে একটু কমে যায়, উৎপাদনে বিশাল ব্যাহত হবে। অথবা যদি স্পট মার্কেট থেকে যদি কিনে ডবল দাম দিয়ে, তাহলে কস্টিংটা কিন্তু হুহু করে বেড়ে যাবে। সেক্ষেত্রে তো তারা কন্টিনিউ করতে পারবে না, বিজনেস তো তারা প্রফিট করতে পারবে না। হ্যাঁ। মানে আলটিমেটলি আলটিমেটলি তো এগুলা গিয়ে পড়বে প্রাইভেট বিজনেসের উপরে। হ্যাঁ, প্রাইভেট ইনভেস্টমেন্টের সরকার উপরে। পারলো কি না পারলো সেটা প্রাইভেট হ্যাঁ। ইনভেস্টমেন্ট, প্রাইভেট বিজনেসের উপরে গিয়ে পড়বে, হুম। মানে লোকাল তবে প্রাইভেট তবে এটা বিজনেসের উপরে। সত্য যে এ ধরনের পরিস্থিতি তো আমাদের বিজনেসম্যানরা মোকাবেলা কোভিডের সময়ও করেছে। তো এই ধরনের যদি 1 মাস 2 মাস হয়, এছাড়া তো বিকল্প কিছু নেই, সেটাকে মেনে নিতেই হবে। মেনে নিয়ে ব্যবসাতে সবসময় প্রফিট হবে তা না, উত্থান পতন থাকে। হ্যাঁ, হয়তো আপনার এটা সাপার করবে, সাপারটাও তো মেনে নিতে হবে। তারা তখন এটা পার্ট অফ বিজনেস হিসেবে ওইভাবে আচ্ছা, এটা আমরা করে আমি নিতে হবে। এখন আপনার আপনার বিজনেসেই যাই, রাইট? এগুলো কিন্তু ইনভেস্টমেন্ট যেগুলো হুম। আসছে, যেমন আমাদের বিটাতে এখন আমরা ফিরি, তাহলে হুম। আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার, হুম। বিজনেস ফ্রেন্ডলি ইনফ্রাস্ট্রাকচার, যেমন আমরা দেখলাম যে একটা পোর্ট নিয়ে চিটাগাং হুম। এ, হুম। হুম। সেটা ওই যে কাকে দেওয়া হলো, ডিপি ওয়ার্ল্ডের সাথে। ডিপি ওয়ার্ল্ড, ডিপি হুম। ওয়ার্ল্ড এর সাথে। সেটা হুম। পরে ক্যান্সেল হলো, যেটা নাকি বিএনপি মনস্ক যারা ছিলেন, যা না, ঠিক, শুনেছি তারা। এটা ক্যান্সেল হয়নি, ক্যান্সেল আচ্ছা, হয়নি। এটা হলো যে আপনার ওরা ইন্টারিম গভর্নমেন্টের সাথে এগ্রিমেন্টটা করে নাই, আরো ফার্দার নেগোসিয়েশনের সময় চেয়েছে। তার মানে এইটা আপনার এই গভর্নমেন্টের সাথেও এটা তারা নেগোসিয়েট করবে। ওটা যে ইন্টারিম গভর্নমেন্ট করেছে তা না, ওটা বেসিক্যালি 2019 সাল থেকে ওটা হয়েছে, রাইট, আওয়ামী লীগ আওয়ামী লীগ গভর্নমেন্টের গভর্নমেন্টের আমলে সময় থেকে। হয়েছে, রাইট। বাট এটা যদি ওদেরকে দেয়া হয়, ওরা তো পৃথিবীর বিভিন্ন দেশে যে ইউরোপ থেকে শুরু করে ইস্ট এশিয়া বিভিন্ন দেশে ওরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপারেট করে। ওদের একটা রাইট। ওই ধরনের সক্ষমতা আছে। তা আমাদের এখানে যদি ওই ধরনের যদি উম, দেয়া যায়, লিজ দেয়া যায়, ওরা যদি চালায় আমাদের এখানে, যদি আমাদের বিজনেসম্যানরা যদি বেনিফিটেড হয়, তাহলে আমি মনে করি আমার দৃষ্টিতে এটা খারাপ কিছু না। কারণ এখানে অনেকে অনেক কিছু বলছে, আমরা স্বাধীনতা হস্তান্তর করছি, আমরা সার্বভৌমত্বকে আমরা হুমকির মুখে ফেলে দিচ্ছি। পৃথিবী তো এরকম অনেক দেশে এরকম তারা অপারেট করে। So, সেখানে তো সেটা পড়ে নাই। এখন বিষয়টা হচ্ছে এখানে আমাদের আমলারা যারা নেগোসিয়েট করবে, তারা যাতে আমাদের দেশের স্বার্থটা আগে দেখে। তাহলে আমরা যদি স্বার্থটা দেখতে পারি, তাহলে আমরা এখানে
আম, অবশ্যই এটা আমরা লাভবান হব। কিরকম? না, এটা তো আপনার হ্যাঁ। আমাদের চিটাগং যে বন্দর, ওই বন্দর যারা অপারেট করে লোকালি এফিসিয়েন্ট না। তারপরে যার কারণে আমাদের ব্যবসায়ীরা কিন্তু নানা ধরনের সাপার করতে হয়। সাপার করার কারণে কিন্তু এখানে ইজ অফ ডুইং বিজনেসে কিন্তু আমরা নিচের দিকে আছি সারা পৃথিবীতে। এটা সর্বশেষ যে 2021 সালে বোধহয় যে রিপোর্ট, 21 অথবা 20 সালের, আমার ঠিক খেয়াল পড়ছে না, ওয়ার্ল্ড ব্যাংকের ইজ অফ ডুইং বিজনেসে আমরা 187-র দিকে। অথচ আহ, আমাদের এত সুযোগ সুবিধা আহ, যদি দিতে পারি আমাদের এখানে ইনভেস্টমেন্টের জন্য, আমাদের লেবার সস্তা, তারপরে হচ্ছে এখান থেকে আমাদের জিওগ্রাফিক্যাল সুবিধা, তারপরেও আমরা কেন ব্যবসা থেকে অর্থনীতিকে এতটা এগিয়ে নিতে পারছি না? এরকম বেশ কিছু আপনার ইনএফিসিয়েন্সি রয়েছে, ইনফ্রাস্ট্রাকচারের অভাব রয়েছে। এখন যেটা হয়েছে, আমাদের এখানে কোনো গ্যাস নেই। আপনি দেখেন এখানে অনেক ইনভেস্টর যে বিভিন্ন জায়গায় তারা ফ্যাক্টরি করে বসে আছে, কিন্তু তারা যে অপরচুনিটি যে লস্ট বলতে বুঝায়, অর্থাৎ তারা আপনার যতক্ষণ না পর্যন্ত উৎপাদনে যেতে পারবে না, তাদের একটা ফিক্সড যে কস্ট আছে, তারা লোন নিয়ে লোন পরিশোধ করতে হচ্ছে, সেটা তাদের একটা বার্ডেন। এগুলো অপরচুনিটি কস্টের মধ্যে পড়ে, অপরচুনিটি লস্ট বলে। তাহলে কেন পাচ্ছে না? তারা সবকিছু রেডি করা আছে, তাদের গ্যাস কানেকশন নেই। তাহলে গ্যাস কানেকশন না থাকলে তারা উৎপাদনে কিভাবে যাবে? ডিজেল দিয়ে তো আপনি পারবেন না, সেটা কস্টিংটা অনেক বেড়ে যাবে। তো যার কারণে হুম, আপনার হ্যাঁ। হুম, কে একজন বলতে চাই? জাগরণ দা, আমি একটু বলুন। ইন্টারাপ্ট করতেছি, সরি Sure. ভাই। জাগরণ দা, ওই যে আপনি যে বলতেছিলেন যে এখানে ইনভেস্টমেন্ট করে বসে আছে, আহ, হুম উদাহরণস্বরূপ বললাম আমরা যমুনা। হুম হ্যাঁ, এরকম সেটা আছে, একটা আমার আরো ন্যারেটিভ। জানা আছে, আমি আমি এইগুলো কি এক্সাম্পল দিতে বলবেন পারি। কিনা, আপনি নামগুলো উল্লেখ করবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে আপনাকে ভালো হবে বলতে না? পারি। তাহলে কি অবশ্যই ভালো হবে অবশ্যই। না ওটা হ্যাঁ, ওদিকে? ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু অভিক ভাইয়ের সাথে বলেন, ভালো হবে, সুন্দর হবে। জি। হ্যাঁ, তো তাওফিক এই যে ভাই, যে- হ্যাঁ। এই যে মেঘনা গ্রুপের কুমিল্লা ইকোনমিক জোনে উনি আহ, 3টা ইনভেস্টমেন্ট করেছে, স্টিলের আছে, তারপরে আর দুটা কি জানি ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। উনি প্রায় আচ্ছা, 700 মিলিয়নের মতো ওখানে ইনভেস্ট করে আছে, কিন্তু সবকিছু আছে, গ্যাস কানেকশন নাই। আজকে প্রায় 4-5 বছর ধরে উনি ওটা মানে আপনি উৎপাদনে বলছেন যেতে যে পারছে এটা না। লোকাল লোকাল ইনভেস্টমেন্টের কথা বলছেন, মেকরা হ্যাঁ, গ্রুপ লোকাল যেহেতু লোকাল ইনভেস্টমেন্টে লোকাল ইনভেস্টমেন্টের কথা বলছেন, এটা 5 বছর ধরে উৎপাদনে যেতে পারছে না। যেতে পারছে না, তাহলে ট্রু। এটার কোনো সুরাহা হচ্ছে না। হচ্ছে কারণ না। তাহলে আমরা আদানি গ্রুপ থেকে যে এই বিদ্যুৎ কিনছি, হুম মানে গ্যাস বা বিদ্যুৎ হোয়াট এভার ইট ইজ, তো হুম এইটাতেও কি কোনো সুরাহা হচ্ছে না? কারণ গ্যাস তো অ্যাকচুয়ালি বিদ্যুতের জন্যই লাগে হ্যাঁ আমাদের হ্যাঁ হ্যাঁ, পাওয়ার বিদ্যুতের জন্যই ইয়েগুলোতে। লাগে। তো ওই যে আদানির শুধু সেটা বিদ্যুৎটা না, তাহলে কি আপনি কাজে আপনি লাগবে? আমি আরো একটু বলি। এপিআই হুম, পার্ক একটা আছে মুন্সিগঞ্জে, আমি কিছুদিন আগে ঘুরে এলাম। তো ওখানে হুম। চারটা। এপিআই বলতে কি? এপিআই বলতে কি বোঝায়? এপিআই এপিআই বলতে এপিআই কি? হচ্ছে আপনার একদম সহজ ভাষায় হচ্ছে মেডিসিনের জন্য র মেটেরিয়ালস বানানো, সেটা কি এপিআই বলে। আচ্ছা, আচ্ছা, আন্ডারস্টুড। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। আচ্ছা, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট এটাকে রাইট বলে। রাইট, ফার্মাসিউটিক্যাল। হুম। তো ওরা ইনভেস্ট করেছে। একজন আমাকে বলল যে হেলথ কেয়ারের যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মালিক বলল যে ওরে জাগরণ দা, আমি দেখেন আমি এতগুলো টাকা, 400 কোটি, 450 কোটি টাকা ইনভেস্ট করলাম এখানে, দৈনিক আমাকে 19 লাখ টাকা করে ওই যে ঋণ পরিশোধ করতে হয়, অথচ আমি এটাকে অপারেট করতে পারছি না। শুধুমাত্র মেশিন পত্র যাতে ঠিকঠাক অল্প লিমিটেড আকারে ওটাকে আমি একটু চালু রেখেছি, নাহলে মেশিন পত্র নষ্ট হয়ে যাবে। তো এই ধরনের অবস্থার মধ্যে এরকম আমরা যদি আরো খুঁজে দেখি, এরকম বেশ কিছু আছে। নারায়ণগঞ্জেও এরকম। তাহলে তাহলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এনার্জি সাফিসিয়েন্সি করার কি কোনো প্ল্যান প্রোগ্রাম আছে বিডার?
হ্যাঁ, সেটা একটা আগামী 5 বছরের জন্য একটা মাস্টার প্ল্যান করেছে, সেটা এখনো কমপ্লিট হয় নাই। তো আমি শুনেছি ওটা নাকি বেশ ভালো প্ল্যান ছিল কিভাবে আনা যায়। বিদায় এর মধ্যে একটা ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য হিট প্ল্যান করেছে, সেটা বোধহয় আপনি পত্রপত্রিকায় দেখেছেন। ওটা প্ল্যানটা কিন্তু ভালো, কিন্তু এটা প্ল্যান করলে তো হবে না, এটা কিভাবে বাস্তবায়ন করবে? ওই বাস্তবায়ন তো আর বিদায় একা করতে পারবে না। এখানে আপনার মিনিস্ট্রি গুলো আছে, তো লাইন মিনিস্ট্রি গুলো যদি সহযোগিতা না করে, তারা যদি বিজনেস ফ্রেন্ডলি না হয়, মাইন্ডসেট যদি চেঞ্জ না করে, বিজনেস আগাবে কিভাবে? আপনি মনে করেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। তো এই একটা বড় গ্রুপ, হুম, একটা বড় গ্রুপ একটা বিশাল একটা ফ্যাক্টরির মধ্যে ওখানে 17 একর জায়গা ওরা লিজ নিতে চায়। ওটা হচ্ছে খাস ল্যান্ড, সরকারকে যথাযথ টাকা দিয়ে ওরা সেটা নিবে, কিন্তু সেটা বছরের পর বছর ওইটা তারা নিতে পারছে না। কোনো সচিব সেটাকে এগ্রিমেন্ট করে না, যদিও বা ল মিনিস্ট্রি থেকে সেখানে অ্যাপ্রুভ করার জন্য একটা অনুমতি দিয়েছে, কিন্তু সেটা ফাইনালি গিয়ে সেখানে আটকে আছে। ভয় পাই যে এটা যেহেতু সুবিধা নিয়ে কোনো কিছু করলো কিনা। তো এই ধরনের কিছু আমলাতান্ত্রিক জটিলতাও আছে। তো যার কারণে ওই ভদ্রলোক বলছে আমি চাইলেও কিন্তু এখানে এখানে ইনভেস্ট করতে পারছি না। আমার টার্গেট ছিল যে এখানে আমি 500-600 কোটি টাকা এক্সপানশন করব, সেটা যদি আমার নামে মিউটেশন হয়ে যায়, মিউটেশনটাই বাকি রয়েছে। তো এই সমস্ত জিনিসের জন্য তো ওয়ান স্টপ বিডা একটা ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে শুনেছি, নাকি হ্যাঁ, করবে, বা এটার ব্যাপারটা সেটা কি? চালু করেছে। এখানে 139টার মতো সার্ভিস ওখান থেকে দেওয়ার কথা, কিন্তু এখানে 54টা সার্ভিস এখন দিচ্ছে। এখানে বিদা থেকে যে সার্ভিসগুলো ওএসএস এর মাধ্যমে দেয়া হচ্ছে, সেগুলো আপনার অনলাইনের মধ্যে পেয়ে যায়, কিন্তু অন্যগুলো সবগুলো অনলাইনে ওগুলো দিতে পারছে না। কারণ ওইখানে আবার সরাসরি ওদের ওখানে যেতে হয়। অনলাইনে অ্যাপ্লাই করলেন ঠিকই, কিন্তু অনলাইনে যে দিয়ে আপনার দিবে, বাধ্য করবে, ওইটার কিন্তু আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল বলি। আপনি অ্যাপ্লাই করলেন ওই ডাইপিতে, যেটা আপনি ফায়ার আর এই যে সেফটির জন্য আপনি এটা ওই যে লাইসেন্স আপনি পাবেন দায়পি থেকে। আপনি যদি সেই জায়গাতে অনলাইনে করেন, আর আপনি যদি এখানে সশরীরে যদি না চান, অ্যাপ্লাই করেছেন ঠিকই, কিন্তু সশরীরে না গেলে ওটা কিন্তু আপনার কাজ হবে না। তেমনি ভাবে জয়েন্ট স্টক রেজিস্টার, সেখানে আপনি অ্যাপ্লাই করলেন ঠিকই, আপনি যদি ওইখানে যে সশরীরে না যান, তাহলে আপনাকে সেটা আপডেট করে দিবে না, অথবা আপনার নতুন লাইসেন্স আপনি পাবেন না, নতুন রেজিস্ট্রেশন আপনি পাবেন না। তো এসব জটিলতা রয়েছে। তো এখানে মূল কারণটা হচ্ছে সরকারি কর্মকর্তারা আসলে এখনো ডিজিটাল হতে চায় না। ডিজিটাল হলে আম, তারা মনে করে তাদের কিছু আয় ইনকাম কমে যাবে। তারা সরাসরি আপনার ওই যে হার্ড কপিতে সাইন করতে চায়, ওটা দেখতে চায়। তাহলে হলে কি, আপনার সাথে আমার যখন দেখা হবে, তো এতে কোনো না কোনো ভাবে তাদের আয় ইনকাম, একটু আয় রোজগার এখানে থাকে। তো ওইটা তারা হাতছাড়া করতে চায় না। মূল বিষয়টা ওই মানে জায়গায়। এটা 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 মানে সিস্টেমিক আর কি, এটাকে যেটা বলে পারভাসিভ করাপশন, মানে সিস্টেমিক, মানে ইনস্টিটিউশনালাইজ করাপশন। এটা মানে এক্স্যাক্টলি, গেলেই হলো আর কি, মানে লোকরে পেতে এক্স্যাক্টলি। হবে, তার আর সব সিস্টেম করা আছে। হুম। মানে এই পিয়ন থেকে শুরু করে ওইখানে ওইখানে যাও, এগুলো করে, এগুলো আমরা শুনেছি উপদেষ্টাদের কাছ থেকে যে ইট ইজ ভেরি টাফ টু মুভ ফাইলস। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেছেনই যে এটা, মানে এটা ঠিক করা সম্ভব না, এটা মানুষের পক্ষে ঠিক করা সম্ভব না। বাংলাদেশের যে করাপশনের সিচুয়েশন চলছে, অনেক চেষ্টা করেও সবাই ব্যর্থ হচ্ছে। অনেকে হয়তো বলে যে জামাত ইসলামী আসলে এগুলো সব করাপশন দূর হয়ে যেত, তো আমার মনে হয় না। কারণ সিস্টেমিক করাপশন দূর হওয়া এটা কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে সম্ভব না। এটা এটা মানুষের সম্ভব না, ইন্টারেস্ট। এটা এটা কালচারে ঢুকে গেছে এটা। হ্যাঁ, হবে না তা না, হবে, অনেক সময় লাগবে। আপনি আহ, আপনি যে কথাটা বললেন, আহ, বেশ কয়েক বছর আমি আগে একজন জাপানিজ ইনভেস্টরকে আমি জিজ্ঞেস করলাম,
সে পাকিস্তানেও কাজ করে, বাংলাদেশে অনেকদিন ছিল, মানবিনীর একজন হ্যাঁ। অত্যন্ত সিনিয়র কর্মকর্তা। তো বাংলাদেশে ওদের অনেক ইনভেস্টমেন্ট আছে। তো হুম আমি হুম। তাকে জিজ্ঞেস করলাম, তুমি বাংলাদেশে যে এখানে ইনভেস্ট করো, এখান থেকে আবার তুমি এক্সপোর্টও করো, এক্সপোর্ট করো, তাহলে বাংলাদেশের এখানে যে অনেক প্রবলেম আছে, করাপশন আছে, স্পিড মানি দিতে হয়। সে কিন্তু আমাকে খুব সুন্দর করে উত্তর দিয়েছে, জাপানিজ ভদ্রলোক, তো বললো যে এইটা তো কালচার, ওই যে আপনি যেটা বললেন সিস্টেমেটিক যে উইকনেস, বা এটা এক ধরনের আহ, আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, এখান থেকে বের হয়ে আসা কিন্তু খুব কঠিন। কিন্তু আপনি আপনি একটু দেখেন, আপনি যেহেতু আহ, এই দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, তার মানে আপনি আমার চেয়ে সিনিয়র। ওই সময়ের বিষয়টা একটু মনে করেন তো, দ্বারা 90 থেকে 2004-05-এর দিকে আমাদের এখানে হুম হুম। যখন মোবাইল ফোন অতটা এক্সপানশন হয়নি, এক্সপান্ড করেনি, সে সময় কিন্তু ল্যান্ড ফোন ছিল। ল্যান্ড ফোন নিতে হলে আমাদের ওখানে আহ, বাংলাদেশে যেখানে 3000-4000 টাকা ফি দিয়ে আপনি একটা লাইন নিতে পারবেন। হুম। তখন একটা ল্যান্ডফোনের লাইন পেতে আপনার 20,000 টাকা, 30,000 টাকা স্পিড মানি দিতে হতো। এখন সেইটা যখন মোবাইল ফোন অ্যাভেলেবল হয়ে গেল, সহজলভ্য হয়ে গেল, সেই টেলিফোন টাকা দিয়েও কেউ আপনার লাইন নিতে চায় না। তো ওই ওই এক্স্যাক্টলি। পর্যায়ে নিয়ে যেতে হবে, আউট পারফর্ম করতে হবে, আউট পারফর্ম এক্স্যাক্টলি। ওইভাবে বের যেটা করতে নাকি, হবে। যেটা আমরা দেখলাম ইকোনমিক ক্ষেত্রে গত সরকার, বিশেষ করে হুম জনাব বশির আহমেদ, উনি যেই কাজটা করেছেন, হুম সাপ্লাই বাড়িয়ে দিয়েছেন রোজার আগে। হুম। এমন ভাবে সাপ্লাই বাড়িয়ে দিয়েছেন যে ওইটা আর মানে মানে ওইটাকে আর কারাপশন করার কোনো ওয়ে ছিল না হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, লোকজনের। আমি সেটাই বলছিলাম। ধরুন, এখানে শুধু যে সরকারি কর্মকর্তাদেরকে আপনি দোষ দিবেন তা না, আমাদের যারা হুম ইনভেস্টর তারাও তো একটু হুম ফাঁকি দিতে চেষ্টা করে। আপনার হয়তো হুম। ওই যে একটা অ্যাসেসমেন্ট আপনি দিলেন ঠিক মতো, অ্যাসেসমেন্টটা হয়তো আপনি ওই যে ঠিক মতো না করে, দক্ষ লোকরে না দিয়ে, এমন ভাবে ওই যে ফায়ার সেফটি বিষয়ে একটা আপনি অ্যাসেসমেন্টে দিলেন, এটা হয়তো ভুল। তো সেক্ষেত্রেও হুম। যে যারা ওই লাইসেন্সটা দিবে পরবর্তীতে, তাদের যদি চেক না করলে তারাও কিন্তু বিপদে পড়বে। বিষয়টা এক্স্যাক্টলি, এই এরকম জন্যই তো কিছু ডক্টর ইউনূস লুপহোলস বলেছেন আছে। যে, হ্যাঁ, ডক্টর ইউনূস বলেছেন জালিয়াতি, মানে বাংলাদেশ চ্যাম্পিয়ন জালিয়াতিতে। হ্যাঁ 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 হ্যাঁ। তো সেগুলো এই এই উইকনেস গুলো সমস্ত রয়ে গেছে। ক্ষুদ্র ক্ষুদ্র এ ধরনের ক্ষুদ্র বড় ক্ষুদ্র বড় বড় বিশেষ করে লুপহোল উনি গুলো রয়ে বলেছেন গেছে। বাইরে লোক পাঠানোর ক্ষেত্রে, হুম বাইরে লোক পাঠানোর ক্ষেত্রে উনি বলেছেন এই জাতীয় জিনিস পাওয়া গেছে এবং তাদেরকে জানানো হয়েছে। কিন্তু হুম এট দ্য সেম টাইম, যেমন আমরা দেখছি যে আমেরিকায় বাংলাদেশিরা যখন আসবে, আমেরিকায় ইমিগ্রেশন ভিসা তাদের জন্য স্টপ করা হয়েছে। হুম। এমনকি ট্যুরিস্ট ভিসাতে মানে ম্যাক্সিমাম $15,000 একটা বন্ড মানি রাখা হয়েছে। বন্ড মানি হ্যাঁ মানে হ্যাঁ, তুমি যদি রুলস ব্রেক করো তাহলে তোমাকে এই টাকাটা ফেরত দেওয়া ওই হবে না, টাকাটা তুমি আদারওয়াইজ ফেরত তুমি পাবা। যদি থাকো তাহলে তোমাকে আবার ফেরত দেওয়া হবে। হুম। তো এই জাতীয় রুলস রেগুলেশন হওয়ার কারণই তো জালিয়াতি। কারণ হ্যাঁ দেখেন, হ্যাঁ। ভারতের সাথে আমেরিকার অনেক ঝামেলা চলছে, ট্যারিফ নিয়ে চলছে, যুদ্ধ চলছে, মানে ট্যারিফ যুদ্ধ চলছে, কিন্তু হুম। ভারতকে কিন্তু এই আওতায় আনেনি। হ্যাঁ, হ্যাঁ। ভারতকে আনেনি। ধরেন ওদের যে একটা হাই স্কিল ম্যান পাওয়ার নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ভিসাটা, ওটা মনে করেন 1 লাখ ডলার, 1 লাখ ডলার হ্যাঁ, ভিসা ওইটা করতে করেছে। চেয়েছিল। কিন্তু সেটা যদি করে, এটা কি আমেরিকার জন্য ভালো হবে? কারণ ইন্ডিয়ায় কিন্তু আপনার আলটিমেটলি মেধার যোগান কিন্তু ইন্ডিয়ানরাই দেয়, যেটা সারা পৃথিবী থেকে সেটা পারে না। ইন্ডিয়ানরা কেন পারে? দুটো কারণ। নাম্বার ওয়ান হচ্ছে ওদের ওই ধরনের দক্ষ জনশক্তি কিন্তু ইন্ডিয়াতে তৈরি হয়, সেই ধরনের ইনস্টিটিউট ওদের আছে। ধরেন আইআইটি, এনআইটির মতো প্রতিষ্ঠান ওদের ওখানে আছে। আরেকটা হচ্ছে ওরা কিন্তু যেহেতু ব্রিটিশ কলোনি থাকার কারণে ওরা ইংলিশটা কিন্তু অবশ্যই ভালো। তো ল্যাঙ্গুয়েজ একটা বড় ফ্যাক্টর আমেরিকান মার্কেটের জন্য। তো যার কারণে না, ওরা কিন্তু সেগুলো তো, আমেরিকান মার্কেটে সেগুলো ওরা তো আছেই, সবচেয়ে ভালো করছে। সেগুলো তো আছেই, ওইটার কথা আমি বলছি না। দিস ইজ নট দ্য ইস্যু। ইস্যু ইজ দ্যাট মানে এই যে
ইন্ডিয়ার কাছ থেকে, ইন্ডিয়াকে ব্যান করে নাই বা ইন্ডিয়ার উপর কোনো এই সমস্ত ভিসার কথা বলছি না আমি, ট্যুরিস্ট এবং বিজনেস এবং যেটাকে বলে হচ্ছে গ্রিন কার্ড, এই হুম ব্যাপারগুলো বলছি, হুম এগুলাতে তো ইন্ডিয়াকে ইনক্লুড করে না। এনিওয়ে, হুম এই 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 ইস্যুতে মানে ব্যাপার হচ্ছে যে জালিয়াতির ব্যাপারটা বাংলাদেশে আছে এবং অনেক দিন ধরেই আছে এবং চলছে, এবং চলবে কিনা জানি না। এখনকার সরকার এগুলোতে কিভাবে স্টেপ নিবে, এগুলো একটা এনারামাস টাস্ক। কিন্তু এগুলো ঠিক না করলে তো ইনভেস্টমেন্টও আসবে না। আপনি হ্যাঁ, যদি এটা করলে এক সেকেন্ড, এক ইনভেস্টমেন্ট সেকেন্ড, আমি আসবে একটু না। একটু লিঙ্ক করছি, যেমন জাপানের সাথে ট্রেড সাইন হয়েছে, হুম 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 এগ্রিমেন্ট, আমেরিকার সাথেও হয়েছে। এখন জাপান, তো আপনি জাপানের একজনের কথা বললেন, মারুবানি, তারা তো জানে, আমেরিকাও জানে এখানকার ট্রেডের যে প্রবলেম গুলা। কিন্তু আমেরিকার যদি ইনভেস্টমেন্ট আনতে হয়, তাহলে তো আপনার এই করাপশন করে তো আনতে পারবে না, কারণ আমেরিকা তো করাপশন ওই করে আনতে কারণেই এখানে পারবেন না অনেক, আপনি। অনেকের সাথে কাজ করতে পারে না, হুম যেটা চায়না পারে, যেটা হয়তো হুম ইভেন জাপানও পারে। হুম কিন্তু আমেরিকানরা, আমি যতদূর জানি, তারা তো এই ইনস্টিটিউশনাল করাপশনের ভিতরে তারা কাজ করতে পারবে না। তাহলে এই এগ্রিমেন্ট গুলো কিভাবে ডিল হবে, বা কিভাবে বাংলাদেশ উপরে উঠবে? ইজ দেয়ার এনি এনি, বা অ্যাটলিস্ট এই করাপশনটা বন্ধ হবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে সমস্ত জিনিস আছে? এটার কি আপনি, আপনার মতে কোনো ওয়ে আছে? ওয়ে তো অবশ্যই আছে। এইটা আচ্ছা। আপনার প্রথমত যে জিনিসটা অ্যাক্টিভ থাকতে হবে, রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এরকম আমলা তৈরি করতে হবে যারা, যাতে বুঝে, আমাদের এখানে যদি বিজনেস থেকে আমরা যদি প্রমোট করি, ইনভেস্টমেন্ট যদি প্রমোট করি, দেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত হবে। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাতে হবে। এখন আপনার এই জিনিসটা বুঝতে হবে, আপনি আহ, ঘুষ খেলেন, আপনার সুযোগ আছে। একইভাবে সব সেক্টরে তো ঘুষ খাবার কোনো সুযোগ নেই। হুম। কাস্টমসে ঘুষ খেতে পারে, পুলিশে ঘুষ খেতে পারে, ভূমি অফিসে ঘুষ খেতে পারে, কিন্তু মানে যেগুলো পাবলিক পাবলিক রিলেশনে যেগুলো আছে আর কি, না মানে রায়। সুযোগ নেই তা তো না, সুযোগ তো সব হুম জায়গায় আছে, হয়তো পাবলিক ট্রানজাকশনে নাই। হুম কিন্তু ধরেন এই যে শিক্ষা মন্ত্রণালয়, এই যে বদলি বাণিজ্য, হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ, স্কুলগুলোতে, হুম স্কুল কলেজে যে বদলি বা শিক্ষক নিয়োগ বা হুম ইভেন ছাত্রছাত্রী নিয়োগ, আমরা জানি যে বিকারুননিসার আমরা প্রতি বছরই শুনি যে হুম হুম সেখানে একটা বিরাট ইয়ে হয় আর কি, মানে ট্রানজাকশন হয়। হুম আহ, তো এই জাতীয় তো আছেই, মানে শুধু যে পাবলিক হতে হবে তা না, সমস্ত ইনস্টিটিউশনেই একদম মানে ইন্ডিভিজুয়াল লেভেলে, হুম। পলিটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক কারাপশন, এই দুইটাই রয়ে গেছে। সেই জিনিসটা তো মনে করেন, আপনি আমেরিকায় থাকেন, তো আমেরিকায় তো এ ধরনের ঘুষ, বা আমাদের পাশের দেশ ইন্ডিয়া, এগুলো তো কল্পনার বাইরে। ওরা যে এভাবে ঘুষ খাবে, ওরা যে ও ধরনের কাজ করবে, এই সুযোগটা ওদের ওখানে নাই। না, কারণ এটা ওদের হয় ওখানে হয় না তা ডিজিটাল, না, না ডিজিটাল না, এটা করেছে। হয়। সেটা ছাড়াও এটা হয়, কিন্তু ঘটনা হচ্ছে এগুলো হচ্ছে স্পোরাডিক, মানে ইনস্টিটিউশনাল না। মানে কেউ কেউ ইনস্টিটিউশনাল করছে, না। কেউ কেউ হুম করছে, যেমন পলিটিক্সে তাদের তো টাকা পয়সা দেওয়া হয়। এই যে এলন মাস্ক যে ট্রাম্পে ডোনেট করলো হুম হুম মিলিয়ন মিলিয়ন ডলার হুম পলিটিক্স এর ক্ষেত্রে, ইলেকশনের হুম ক্ষেত্রে, তো সেটা তো বলে করেই করলো। হ্যাঁ হ্যাঁ মানে এই জাতীয় ফান্ড রেইজিং, এই জাতীয়, ইভেন তাদের তো লবিস্ট ফার্মও আছে, হ্যাঁ, যারা টাকা দিয়ে কংগ্রেসম্যানদেরকে টাকা দেয় এবং তখন কংগ্রেসম্যানরা এটা নিয়ে কথা বলে। তো এগুলো তো লিগ্যাল ওখানে। লিগেল, হ্যাঁ। তো এখন ওরা একটা মেজার নিয়েছে যে আমেরিকানরা, আমি যতদূর অন্য দেশ অতদূর জানি না, আমেরিকায় জানি যে এরা কিছু কিছু জিনিস যেগুলো করাপশন হতে পারে সেটাকে তারা পলিটিক্যালি লিগ্যালাইজ করে ফেলেছে, ফলে ইট ইজ ট্রান্সপারেন্ট। হ্যাঁ। মানে আমি একটা লিস্ট দেখেছিলাম যে কংগ্রেসম্যান সিনেটরদের একটা রেট আছে, হুম লবিস্ট রেট আছে, ওটা হুম পাবলিশড, হুম হুম ওটা সবাই দেখতে পারে যে উনি ধরেন চাক সুমার, উনি ধরেন $5,000 বা $10,000 ওনাকে দিতে, বা 1 মিলিয়ন, মানে হুম লাইন ধরে 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 রেট আছে। তো হুম এইভাবে করে ওরা কিছুটা মিনিমাইজ করেছে, কিন্তু করাপশন আছে, করাপশন বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এটা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা সুপার পাওয়ারকে ডেভেলপ করতে গেলে, এটা সারা পৃথিবীতে ইতিহাসে আমরা দেখেছি
সরি টু জাস্ট একটা অ্যাড ওকে, নো করছি, প্রবলেম। সুপার পাওয়ার ডেভেলপ করতে গেলে ইকোনমিক বা ফিনান্সিয়াল ল বা ফিনান্সিয়াল জাস্টিস, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন আপনি আমেরিকায় খুন করেও হয়তো পার পেয়ে যেতে পারবেন, কিন্তু টাকা পয়সার তসরুপ করে, হুম হুম করাপশন করে, বা কারো টাকা মেরে, বা বিজনেসে জালিয়াতি করে, এইগুলা কিন্তু বিরাট ক্রাইম এখানে। মানে এটা বিরাট ক্রাইম আর কি, এটা মানে খুন করার থেকেও খারাপ ক্রাইম, হুম হুম বিকজ দে হ্যাভ টু মেনটেন দি ইকোনমি, আদারওয়াইজ দে উইল নট বি এ সুপার পাওয়ার। তো হুম। বাংলাদেশের ক্ষেত্রে এরকম কি কোনো চিন্তা ভাবনা বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, যেহেতু আপনি ইনভেস্টমেন্টের ব্যাপারে অনেক জানাশোনা আছে, এই জাতীয় মানে এই যে ব্যারিয়ার গুলো, ইনভেস্টমেন্টের ব্যারিয়ার, যেটা আশিকুর রহমান ট্রাই করলেন বিডাতে যে এটা আছে এটা আছে, কিন্তু তারপরে মনে হচ্ছিল যেন উনি বেশি ক্যাম্পেইন করছেন rather than going deep into the institution or going deep into the barriers. তবে এটা আপনি কি সত্য, বলবেন? আম, আসিফ চৌধুরী যে সমস্ত আম, উদ্যোগগুলো নিয়েছে, এইটা আপনার ইন ফিউচারে একটা বেনিফিট দিবে, যেটা আচ্ছা। আমি দেখছি। হ্যাঁ, ওকে। ওভারনাইট সেটা আমাদের এখানে হয়তো আসবে না। না। আহ, সেটা যদি আসে সেটা একটা হচ্ছে বোনাস। কারণ একটা লোক যখন ইনভেস্ট করতে যায়, বছর দুয়েক সময় নেয়, সে আম, আপনার অ্যাসেসমেন্ট করে, তারপরে হচ্ছে সে ভালো করে অবজার্ভ করে পলিটিক্যাল স্ট্যাবিলিটি আছে কিনা, এটা একটা বড় ফ্যাক্টর। তারপরে হ্যাঁ, কিন্তু লজিস্টিক এই সমস্ত এখানে এগুলোকে। আরেকটা এখানে আরেকটা প্রশ্ন চলে আসে, সরি আমি একটু ইন্টারাপ্ট করছি, নো কারণ নো নো আমাদের নো, জানা প্লিজ নাই প্লিজ। অনেক কিছুই। ইফ ইউ হ্যাভ এনি ইনফরমেশন উই ক্যান বি ইউ নো গ্ল্যাড। সেটা হচ্ছে যে আশিক চৌধুরী, যে আপনি বললেন যে এগুলো এগুলো করেছে, ক্যাম্পেইন করেছে, বা এগুলো আমাদেরকে আহ, আবার পরবর্তীতে বেটার একটা জায়গায় নিয়ে যেতে পারে। হুম তো হুম এই বেটার একটা জায়গায় নিয়ে যাওয়া তো ঠিক আছে, কিন্তু এখানে যে ব্যারিয়ারটা ছিল যে বিজনেস ইনভেস্টমেন্ট হুম ওইভাবে হচ্ছে না, বিকজ দে আর ইন্টারিম গভর্নমেন্ট এন্ড দেয়ার উইল বি অ্যানাদার গভর্নমেন্ট, তখন হয়তো তারা এখানে ইয়ে করবে। তো এটাকে ট্রান্সপারেন্ট করলো না কেন গভর্নমেন্ট? এই স্ট্র্যাটেজিটা হুম ডিভাইস করলো না কেন? এখানে তারা ভয় পেলো কেন? বা এখানে মানে এখানে যে জাতীয় কথা হচ্ছিল, কোথায় কিছু তো আসে নাই, উল্টো তো কমে গেছে ইনভেস্টমেন্ট, এই হয়েছে সেই হয়েছে, কি করলো এরা, এগুলো তো অনেক সমালোচনা ছিল। কিন্তু ওয়াই গভর্নমেন্ট ডিডন্ট বি ট্রান্সপারেন্ট, যে দিস ইজ দ্য সিচুয়েশন, আমার এখানে এই প্রবলেম আছে, এটার জন্য আমার এখানে এখন ইনভেস্টমেন্ট আসবে না। যেহেতু এখন ইনভেস্টমেন্ট আসবে না, সেই জন্য আই এম বিল্ডিং এ এই এই সিচুয়েশনে আমি একটা রোড ব্লক, রোড ম্যাপ তৈরি করছি, এখানে আমি একটা প্ল্যান তৈরি করছে, স্ট্র্যাটেজি তৈরি করছে, যাতে আগামী গভর্নমেন্টের সময় জিনিসগুলো কার্যকর হয়। এই জাতীয় কোনো বয়ান তো আমরা দেখলাম না। আচ্ছা। তবে আপনি যেটা বললেন, এই ধরনের উদ্যোগ নিয়েছে কিনা, ওই ধরনের উদ্যোগ সে যথেষ্ট নিয়েছে, এটা অস্বীকার করার আচ্ছা। সুযোগ নেই। কিন্তু সরকার কেন পারেনি? সরকার যে পারেনি, লাস্টে এসে উপদেষ্টারা বলা শুরু করলো, আমরা আমরা আমলাদের জন্য পারিনি। হুম। বাস্তবতা হচ্ছে, যখন কেউ একটা চেষ্টা করে সফল না হয়, সে যদি ব্যর্থ হয়, তার একটা উপায় থাকে, দোষ দেওয়ার আমলাদের উপরে। আচ্ছা। সবাই কিন্তু সমালোচনা করেছে এই যে উপদেষ্টা পরিষদ যে ছিল, হুম হুম কেউ কারোর সাথে একটা কোঅর্ডিনেশন নাই। ও এক একজন এক একটা ভাবে, ও এক একজন আরেকটা ভাবে। পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকলে যে জিনিসটা হয় আপনার, সেটা হচ্ছে একটা কমান্ড থাকে, একটা ভিশন থাকে, তাদের একটা ম্যানিফেস্টো থাকে, ওই অনুযায়ী তারা কাজ করতে থাকে। সেইটা তো ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে ছিল না। আপনি চিন্তা করে তবে, ইন্টারিম গভর্নমেন্ট 2 বছর 18 মাস পর্যন্ত কন্টিনিউ করেছে। একই ধরনের আহ, অভ্যুত্থান কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশেও হয়েছে, যেটা গতকালকে নির্বাচন হলো নেপালে। নেপালে। হ্যাঁ, এবং যারা আন্দোলন করেছে তারা কিন্তু ক্ষমতায় আসতেছে। হুম আর আমাদের এখানে ওই আরেকটা বিষয় হচ্ছে, নেপালি ওই ছেলেরা জেনজিরা, তারা কিন্তু ক্ষমতার শেয়ার নেয় নেই অন্তর্বর্তীকালীন সরকারের, ওদের যে গভর্নমেন্টের। হুম হুম কিন্তু আমাদের হুম এখানে কিন্তু নিয়েছে।
শেয়ার নিয়েছে, কিন্তু এইখানে তাদের এইখানে সমালোচনা হয়েছে। ব্যাপারটা হচ্ছে, না এইখানে ব্যাপারটা হচ্ছে, যেটা আমার কাছে মনে হয়, নেপালে যারা ফর্ম করেছে পার্টি, হুম। তাদের যে লিডার ছিল সে খুব পপুলার ছিল, মেয়র ছিল, হ্যাঁ, হি ওয়াজ মেয়র ছিল। অলরেডি এ মেয়র, হুম। পলিটিক্যাল। কিন্তু এদের জেএনজির এদের ওরকম কোনো স্ট্যাবলিশ কোনো লিডার ছিল না, হ্যাঁ, যাকে ছিল না। হুম। ধরেন ধরেন বিএনপি এত কঠিন পরিস্থিতিতে এত খারাপ অবস্থায় তারেক রহমান একজন লিডার ছিল হ্যাঁ, তাদের, ছিল। হুম। এবং যার কারণে তার ব্র্যান্ডিং এর কারণে সে এখন প্রধানমন্ত্রীও হয়ে গেছে। হুম। তো ওই লিডারটা তো ছিল না হুম। জেএনজির কোথাও, এবং না, কেউ এখন লিডার আপনি হিসেবে আপনি এগিয়ে এই আসে নাই। কথাটা যেটা কারণ বলেছেন যে মেয়র মেয়র যিনি মেয়র নেপালের যিনি মেয়র উনি কিন্তু জেএনজি না, উনি সিনিয়র। হুম। কিন্তু ওনার যেহেতু উনি র্যাপ আর্টিস্ট, গান হুম। করেন, ওনার প্রচুর ফলোয়ার। হুম। তো এই জাতীয় যেমন কি বলবো, আমাদের দেশে কোনো যদি মিউজিক্যাল কেউ যারা পলিটিক্স করতো বা আসছিল, বা হুম। বিএনপিরও হয়তো অনেক আছে, তারা যদি এই জেএনজির লিডার হতো, তাহলে জিনিসটা কেমন হতো আর কি, সেটার একটা হুম। ব্যাপার আছে। হুম। তাহলে হুম। লিডারশিপ, তবে ইউর রাইট যে পলিটিক্যাল হলে একটা সিচুয়েশন তৈরি হয়, হুম। কেয়ারটেকার বা অন্তর্বর্তী হলে সেটা তৈরি হয় না। কিন্তু হুম। এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে তাতে কি আমরা আশাবাদী যে এটা কি কন্টিনিউয়েশন হবে, যে এই যে যেহেতু আশিকুর রহমান রয়ে গেছেন, হুম। এটা হুম। কি কন্টিনিউয়েশন হবে আগের সাথে, এবং আমরা কি আশাবাদী, নাকি বিএনপি গভর্নমেন্ট, তারেক রহমান কি বার্তা দিচ্ছেন আমাদেরকে? কোন বিষয়ে বলছেন আপনি? এটা হচ্ছে যে এই যে বিডা, হুম। যে আশিকুর রহমানকে রেখে দেওয়া হলো, এবং বিডার যে আসিফ আগের চৌধুরী। কার্যকলাপ, আশিক চৌধুরী, সরি, বিডার যে আগের কার্যকলাপ এবং হুম। এখনকার বিএনপির যে ট্রানজিশন, হুম। এটা কি মানে কন্টিনিউ করবে? কারণ এখানে ইনভেস্টমেন্টের ব্যাপার রয়ে গেছে। যেমন আমরা জানি, একটা জিনিস আমরা জানি যে কোরিয়া, সাউথ কোরিয়া, আমি তার অ্যাম্বাসেডারের, ওয়ান অফ দ্য অ্যাম্বাসেডারের সাথে আমি একটা লাঞ্চে জয়েন করেছিলাম। তো ওখানে উনি খুব জানাচ্ছিলেন যে এত বছর ধরে আমরা চেষ্টা করছি, একটা ইপিজেড পাচ্ছি না, কোরিয়ান ইপিজেড। হুম। সেটা কিন্তু আছে, কিন্তু হ্যাঁ, পাচ্ছে না। কোরিয়ান ইপিজেড আছে। হ্যাঁ, চিটাগাং এ, কিন্তু হুম। সেটা দেওয়া হচ্ছে না তাদেরকে, সেটা অন্যভাবে ওই যে যে আখতারুজ্জামান নাকি তারা জমিটা দখল করবে, তারা কি করবে না করবে, এই সমস্ত জিনিস শুনলাম আর কি হুম। পরবর্তীতে। হুম। হুম। তো সেটাকে মনে হয় এবার অন্তর্বর্তী সরকার দিয়েছে। তো হ্যাঁ, অন্তর্বর্তী দিয়েছে। সরকার তো অনেক জগন্নাথ, হুম। মানে হুম। কোরিয়া এটা আশা ছেড়ে দিয়েছিল হুম। যে এটা হচ্ছে না, এটা হবে না, এটা দিচ্ছে না, কেন দিচ্ছে না, অনেক চেষ্টা করছে কোরিয়া। তো এই হুম। জাতীয় যারা বিদেশি কোম্পানিগুলা এখানে কাজ করতে চায়, আর আমাদের দেশের গভর্নমেন্ট সেটাকে দিতে চায় না নিজস্ব পার্সোনাল, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে কিভাবে এই অ্যাটিটিউড থাকলে? হ্যাঁ, সেটাই আপনি ঠিকই বলেছেন। ওই যে আম, কোরিয়ান ইপিজেটের যে মালিক আপনার কিহাক উনি 4,292 একর জায়গা আনোয়ারাটে উনি নিয়েছে। এতে একটা বিশাল একটা কর্মযজ্ঞ ওখানে। 30-35 হাজার লোক চাকরি করে ওখানে। ফ্যাক্টরি আছে প্রায় 26-27টা ফ্যাক্টরি আছে ওখানে। নার্সিং কলেজ আছে, টেক্সটাইল কলেজ করতেছে উনি, হসপিটাল করতেছে আরো। এখানে ওনার নিজস্ব ছাড়াও আরো অন্যান্যদেরও উনি জায়গা করে দিয়েছে, যারা এখান থেকে প্রোডাকশন করে যাতে এক্সপোর্ট করতে পারে। তো সেই জায়গাতে যে জিনিসটা ছিল, মিউটেশনটা বাকি ছিল, সবই ইয়ে ছিল। ওটা একটা পলিটিক্স ছিল আসলে। ওটা আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে ওটা হ্যান্ড ওভার না করার কারণে কিহাকসাং একটু আনহ্যাপি ছিল। আমি নিজেই ওখানে দেখতে গিয়েছি। উনি সেটা বলে নাই, ওনার কর্মকর্তারা সেটা আমাকে বলেছে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট ওই কাজটা কিন্তু ভালো কাজ করেছে। তো এটা একটু উদারতা দেখিয়েছে, এরকম করা উচিত। সেটা আপনি হ্যাঁ, ভালোই বলেছেন। কিন্তু আপনার উনি একক চেষ্টায় অটু করেছে। কিন্তু আমাদের তো আরো অন্য জায়গায় তো ওই চাইনিজরা তো ওটা আরেকটা করতে চায়। ওটা তো চাইনিজরা তো ঝুলিয়ে রেখেছে। দড়ি আচ্ছা। মাছ নাসুই পানি করে হলে হবে? এটা করলে তো হুম। হবে না। তাদেরও আগ্রহ থাকবে। মানে জাপানিজরা চাইনিজরা করেছে, চাইনিজরা জাপানিজরা করতেছে। জাপানিজ চাইনিজরা ঝুলিয়ে প্রোডাকশনে রেখেছে গেছে। না বাংলাদেশ, বাংলাদেশ গভর্নমেন্ট ঝুলিয়ে রেখেছে? এখানে তো উভয় পক্ষই বিদা আচ্ছা। বেজা। এখানে হচ্ছে আপনার বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি, বেজা, ওইটারই আচ্ছা। এক্সিকিউটিভ চেয়ারম্যান আবার আসিফ চৌধুরী। তো হুম। ওদের এই আপনার আগ্রহ কিন্তু রয়েছে সহযোগিতা
করার আচ্ছা, আগ্রহ এবার আমি কিন্তু একটু আছে। একটু লিঙ্ক করছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক গভর্নর বদলানোর ফলে যে পলিসিগত চেঞ্জ আমরা বুঝতে পারছি, যে যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি করার চিন্তা, এবং যাতে লোনটা মানে নিম্ন হারে দেওয়া যায় হুম ইন্টারেস্টটা। হুম এটা নিয়ে তো কন্ট্রোভার্সিও চলছে, দেখলাম যে একজন বাংলাদেশ ব্যাংক গভর্নরের একজন স্টাফ বা উপদেষ্টা যিনি হুম উনি পদত্যাগ করেছেন এই মিটিং এ কেন্দ্র করে। হুম। তো এইটার প্রবলেমটা কি হতে পারে যদি আপনার এখতিয়ারে থাকে বলবেন, আর অথবা অথবা না, এবং এটার আহ, এই যে মানে লোন কমালে, লোনের রেট কমালে যেটা বলা হচ্ছে ইনফ্লেশন বেড়ে যাবে, এটাকে আসলে কতটা মিটিগেটেড মিটিগেশন করা যায়। এট দ্য সেম টাইম যে এই বাংলাদেশ ব্যাংকের পলিসির সাথে কি ইনভেস্টমেন্টের কোনো সম্পর্ক থাকবে কিনা, ইন্টারন্যাশনাল এন্ড ন্যাশনাল ইনভেস্টমেন্ট। এইটা ডোমেস্টিক ইনভেস্টমেন্টের সাথে রিলেটেড সরাসরি। আমি আপনাকে বলি, আপনি যে অ্যাডভান্স ইকোনমি আমেরিকা বা ইউরোপে যদি আপনি এই ধরনের ইনফ্লেশন বেড়ে যায়, সাধারণত কন্ট্রাকশনারি মনিটারি পলিসিটা খুব কার্যকর। কিন্তু আমাদের দেশের বাস্তবতাটা ভিন্ন। কারণ আপনি একটানা আপনি যখন এরকম পলিসি নিতে থাকবেন 2 বছর 3 বছর, তাহলে মানুষ যখন টাকা জমা করতে থাকবে জমা করতে থাকবে, আর ব্যাংক কিন্তু হাই ইন্টারেস্টের জন্য লোন দিতে পারবে না। তাহলে লোন যদি ডিস্ট্রিবিউট না করতে পারে, তাহলে ব্যাংকের তো টাকার স্টক হয়ে যাবে, তাদের ডিপোজিট বেড়ে যাবে। তাহলে ডিপোজিট যদি বেড়ে যায়, তাহলে লাইবিলিটিস তো ব্যাংকের, আমি একটু আগেই বলেছিলাম লাইবিলিটিসটা বেড়ে যাবে। তাহলে আপনাকে কিন্তু ওইটা যখন কাজ না করে, একটা লেভেলে আপনি টার্গেট করেছেন, বাংলাদেশ ব্যাংক বলছে যদি 7%-এ নেমে যায় ইনফ্লেশন, তখন উনি রেপো রেট উঠিয়ে উঠিয়ে দিবে। অর্থাৎ কন্ট্রাকশনের মনিটরি উঠাবে এবং একটা নির্দিষ্ট ডিপোজিট রেট এবং লেন্ডিং রেট ওটাকে একটা ঠিক করা থাকে, ওখান থেকে মার্কেট রেটে নিয়ে আসবে। এখন সেইটার জন্য যদি অপেক্ষা করেন আপনি, সেটা কিন্তু ওই যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মতো ওই জিনিসটা তখন কাজ করবে না। তো ওই কাজ না করার কারণে, তো আমার ধারণা যে এই যে নতুন গভর্নমেন্ট যে এই যে আমার মনে হচ্ছে আজকে যে উনি মিটিং করলেন বিশেষজ্ঞদের সাথে, ওদের সাথে পরামর্শ নিয়ে আমার মনে হয় যে চলমান যে মনিটরি পলিসি আছে জুন পর্যন্ত, এটাকে বোধহয় উনি রিভাইজ করবে। কারণ নতুন গভর্নর নাকি আইনগতভাবে এটা রিভাইজ করতে পারে। তো এটা হলে এখন ঠিক কি হবে এটা প্রেডিক্ট করা তো যাচ্ছে না। মানে ইনফ্লেশন কি, অ্যাটলিস্ট ইন্টারেস্ট রেটটা কমবে সেটা প্রেডিক্ট ইন্টারেস্ট করা রেটটা যাচ্ছে। কমবে। সেটা হ্যাঁ, যদি করে এবং ইন্টারেস্ট রেটটা কমবে। ইনভেস্টমেন্ট বাড়ার সম্ভাবনা আছে, কিন্তু ইনফ্লেশনটা এখানে কি হবে, যেটা হ্যাঁ, নাকি মেইন কনসার্ন। ইনফ্লেশনটা কি হবে এটা আসলে যখন মার্কেটের উপর ছেড়ে দিবে তখন বোঝা যাবে হুম। আসলে কোন দিকে যাবে। আহ, আমার মনে হয় না একটা লেভেলের দিকে যাচ্ছে। ইনফ্লেশনটা হয়তো খুব বেশি একেবারে আহ, 5-এর কাছাকাছি 6-এর দিকে না গেলেও বর্তমান যে অবস্থায় রয়েছে এটা মোটামুটি একটা টলারেবল। কারণ এরকম একটা ইনফ্লেশন থাকলে কিন্তু আহ, অর্থনীতি একটু সামনের দিকে আগায়, একেবারে না, কম ইউর রাইট, হলেও আগায় না। ইউর রাইট এট দিস পয়েন্ট, যে একটা হচ্ছে ইনফ্লেশন আর একটা হচ্ছে ডিফ্লেশন। হুম মানে একটা হচ্ছে আহ, মানে এখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে, আরেকটা হুম। হচ্ছে জিনিসপত্রের কোনো দামই থাকবে না। হ্যাঁ। যেমন ট্যারিফের কারণে আমেরিকায় জিনিসপত্রের দাম বেড়েছে ঠিকই, হুম কিন্তু হুম। ইকোনমি কিন্তু ইনফ্লেটেড না, ইকোনমি ডিফ্লেটেড, ইকোনমি কিন্তু মানে লোকজন কিনছে না। এক্স্যাক্টলি পাওয়ার এক্স্যাক্টলি। হুম। পাওয়ারটা মানে যেটাকে পারচেস পাওয়ার, পারচেস পাওয়ার তো ওইটা কমে কমে গেছে। গেছে। হুম। হ্যাঁ, তো এটাতে তো উভয় সংকট আর কি। হ্যাঁ হ্যাঁ। একটা হচ্ছে জিনিস বিক্রি হচ্ছে না, আর একটা হচ্ছে দামও বেড়ে গেছে, মানে হুম ইনফ্লেশনও হচ্ছে, বাট এট দ্য সেম টাইম ডিফ্লেশনও হচ্ছে। হুম দুইটাই একসাথে হচ্ছে এই ট্যারিফের কারণে, হোয়াট হুম আই হুম আন্ডারস্টুড ইন হুম আমেরিকা। হুম হুম তো হুম। বাংলাদেশে অ্যাটলিস্ট কি বলে ইনফ্লেশন একদম কমিয়ে দেওয়াটাও ঠিক না। তাহলে
আমরা একটা রাইট ডিরেকশনে যাচ্ছি, এবং আমরা দেখেছি যে মাসুকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের এখন নতুন যিনি হুম গভর্নর, উনি হুম তো বিজিএমই এর মেম্বার মেম্বারও, উনি আবার বাংলাদেশ ব্যাংকের কমিটিতেও ছিলেন। তো হুম হুম ওনার ব্যাপারে আপনার এই যে বিজিএমই এ বিজনেস এবং বিজনেস কমিউনিটির সাথে উনি বসেছেন, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে এই সিস্টেম গুলা। ইভেন আমি দেখলাম যে আওয়ামী লীগের এমপি একে আজাদ, উনিও এখন এখানে আছেন, উনিও খুব জোরে সোরে ইয়ে করছেন, যেটা উনি আম, আগে আওয়ামী লীগে ছিলেন, এখন বিএনপি গভর্নমেন্টের সাথে আছেন মনে হুম। হচ্ছে। তো না, এই বিএনপি ব্যাপারগুলো একটু গভর্নমেন্টের বলবেন সাথে নাকি? বিএনপি গভর্নমেন্টের সাথে আছে, এটা ঠিক না। হুম। বেসিক্যালি আচ্ছা। ব্যবসায়ী মানুষ, তাকে যে সরকারি আসুক না কেন তাদের সাথে থাকতেই হবে, আলটিমেটলি তাদের তো বিজনেস আই করতেই সি, হবে। হুম আই সি, আই সি, হুম রাইট। ওইটাই আর কি বলছি যে বিএনপি তো সবাইকে ইনক্লুসিভ করে নিচ্ছে হুম হুম। এবং তাদের এটা সাথে আমি বসছে আমি কথাবার্তা। যে বিএনপির বর্তমান যে অ্যাক্টিভিটিস, তাদের যে বিহেভিয়ার, কথাবার্তা অনেক বেশি ম্যাচিউরড আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, হুম মানে ধরেন একটা এক্সাম্পল দেন তো, কি ধরেন বিজনেসেই। উম, একটা তো ধরুন, দেখলাম আশিক চৌধুরীকে রেখে দিয়েছে, এটাও ম্যাচিউর একটা ডিসিশন অফকোর্স। হ্যাঁ, এটা একটা ম্যাচিউর ডিসিশন। তারপরে হচ্ছে আপনার ওই যে ওই যে একটা এক্সাম্পল, যে ফারুক সাহেব, যে ঢাকা মেট্রো রেলের, হুম হুম, হুম হুম ওই যে ডিএমটিসিএল এর, যে উনি যে এমডি, তাকে অস্ট্রেলিয়া হুম থেকে আনা হয়েছে। উনি হুম হুম ওই যে প্রথমে এসে কিছু স্ট্যান্ডবাজি করলেন, যেটা হলো যে, আচ্ছা। আমি আপনাকে একটা এক্সাম্পল হিসেবে বলি। যখন হুম পুড়ে গেছিল, পুড়ে যাওয়ার পরে তখনকার যে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের হুম বলছে যে ওটা 200-300 কোটি টাকা খরচ হবে ওটাকে ঠিক করতে। তখন হুম উনি যে হুম জিনিসটা করেছে 50-60 লাখ বা 2-3 কোটি টাকার মধ্যে হুম ওটাকে কমপ্লিট হুম করেছে। উনি তো আসলে সেটা ওই যে রিপেয়ার ওইভাবে করে নাই, রিপ্লেস করে নাই, যেটা হলো যে একটা জায়গায় থেকে যেগুলো কম কাজে লাগে ওই জিনিসগুলো ওইখানে নিয়ে চালু করেছে, বিষয়টা ওরকমই। উনি যে আচ্ছা নতুন করে সবকিছু করেছে তা না। সেটা একটা আচ্ছা। গেল। দ্বিতীয় হচ্ছে, এই যে মেট্রো রেল তো লাইন 6 যেটা বর্তমানে চালু আছে, আরো যে দুটো লাইন চালু করবে, 1 এবং 5, তো সেগুলোতে দাম কিন্তু অনেক বেড়ে গেছে। তো কিন্তু সেটা তো আগে অ্যাসেসমেন্ট করা ছিল। এখন জাপানিজরা যখন ওটা ফাইনাল করতে যাবে, ওই সময় যখন মিটিং হয়, জাপানিজরা একটা এস্টিমেট দিয়েছে কতটুকু খরচ লাগবে। তো ওই সময় হুম নেগোসিয়েট করার সময় উনি যে জিনিসটা বলেছে, সেটা হলো যে এক্স্যাক্টলি ওই আপনার উনি যে কথা, যে সুরে কথা বলেছে, সেটা আমার কাছে রেকর্ডটা আমার কাছে চলে আসছে। উনি যে কথাটা বললো মিটিংয়ে জাপানিজদের, বললো যে আপনারা যে এভাবে দাম বাড়াচ্ছেন, হুম, তো হুম হুম আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বলি। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে আমেরিকা আপনাদের উপর বোমা ফেলেছে, নিউক্লিয়ার বম, ওটাই ঠিক ছিল। তো একজন মানুষ, একজন ওই একে ওইভাবে কি বলতে পারে? এটা তো না, একটা কি আপনার, বলেন? হ্যাঁ, ডিপ্লোম্যাটিক রিলেশনটাই ওখান থেকে জাপানের সাথে একটু ডিটোরিয়েট করেছে, তারা ওইটা ভালোভাবে নেয়নি। তো এই বিষয়গুলো আচ্ছা। কিন্তু আমার ধারণা যে বিএনপি গভর্নমেন্ট এটা জেনে গেছে, তো যার কারণে এটা সরিয়ে দিয়েছে। জাপানের সাথে কিন্তু এটা একটা ডিটোরিয়েট হওয়ার পর্যায়ে গেছিল। ও গড, এটা তো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। অ্যাকসেপ্টেবল না। আহ, হ্যাঁ, এই জাতীয় এটা কথাবার্তা তো করেছে, আসলে। এটা করেছে, আমাদের কাছে কোনো প্রমাণ নেই। হ্যাঁ, আহ, বুঝতে পেরেছি। আহ, প্রমাণ নেই। ওটা নাকি চাইনিজরা ওই কাজগুলো চায়, এটা নিগোসিয়েট করতে চেয়েছিল আচ্ছা তার মাধ্যমে। এটা কতটুকু আচ্ছা সত্য আচ্ছা আচ্ছা আমার কাছে এখন প্রমাণ নেই। এটা হচ্ছে বিজনেসম্যানদের কাছে শোনা আচ্ছা। কথা। উনি কি মানে ওনার শুনলাম ওনার ইন্ডিয়ার আধার কার্ড আছে, আরো কি কি আছে, উনি কি ইন্ডিয়ান নাগরিক? না, ইন্ডিয়ান নাগরিক না, উনি বেসিক্যালি অস্ট্রেলিয়ানই নাগরিক। ইন্ডিয়াতে আচ্ছা আধার কার্ড নিয়েছে কিনা এটা কতটুকু সত্য আমি ঠিক জানি আচ্ছা না। আচ্ছা, এগুলো জাস্ট কারণটা অনেক হলো কিছুই তো যে উল্টাপাল্টা। আমাদের এখান থেকে একজন ওই লেভেলের লোক ইন্ডিয়ায় নাগরিকত্ব নিবে, এটা একটু বিশ্বাসযোগ্য মনে হয় না। হিন্দু আচ্ছা, তো হলে সেটা এটা একটা ভিন্ন উনি কথা। উনি উনি একজন এত বড় একজন
মানে পজিশনের লোক, উনি অস্ট্রেলিয়া ছিলেন, অস্ট্রেলিয়ার সিটিজেন, হুম উনি কিভাবে জাপানের সাথে, এটা কি মানে, এই জিনিসটা আমি জানি না কেন বললেন, কিভাবে বললেন। আর হুম আরেকটা জিনিস হচ্ছে যে মেট্রো রেল আগে আমলারাই চালাতো, এবং আমলা চালানো মানেই হচ্ছে এটা লস অ্যান্ড লস অ্যান্ড লস। হুম 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 এখন ওনাকে নিয়ে আসা হলো একজন প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হিসেবে। হুম তো উনি তো চালিয়ে এটাকে রিকভার করার চেষ্টা করলেন, এবং হয়েছেও অনেক কিছু। হুম যেটা আপনি বললেন যে অনেক কমে করে দিয়েছে, যেভাবেই হোক টেকনিক খাটিয়ে করেছে, আর যেভাবেই করেছে অনেক কমে হুম করে দিয়েছে। হুম তো এখন এরকম একজনকে সরিয়ে, যেমন হুম আমরা জানি 71-এর যুদ্ধের সময় আদমজি জুট মিলের এমডি কে সরিয়ে দেওয়া হয়, হুম ফলে উনি পরে ভারতে গিয়ে উনি আরেকটা জুট মিল করেন। হুম তো হুম। এরকম লোকগুলোকে সরিয়ে দিয়ে আমলাতান্ত্রিক একটা সিস্টেমে চলে যাওয়া, এটা কতটা বুদ্ধিমানের মতো হলো? সেইটা এখনই হয়তো আহ, বোঝা যাবে না। এটা আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে, এটা কতটুকু বুদ্ধিমানের কাজ হলো কি না। কিন্তু এখানেই তো ও যেভাবে করেছে সেখানেই তো বোঝা যাচ্ছে যে ওখানে ওই ধরনের অবস্থা হলে তাকে সরিয়ে দেয়াই ভালো। ওইটা হ্যাঁ, তাতে সরিয়ে দিতেই হবে আর কি। কারণ অনেক ভিতরে ইন্টারনাল জিনিস থাকে যেগুলো আমরা জানি হ্যাঁ, না। রাইট। তো থ্যাংক ইউ ভেরি মাচ জাগরণ চাকমা, থ্যাংক আপনাকে ইউ। আমাদের এখানে জয়েন করার জন্য এবং আমাদেরকে অনেক ইনসাইট দেওয়ার জন্য। আমরা হুম আশা করব নিউ ভিউয়ের যারা দর্শক আছেন তারা আমাদের এই অনুষ্ঠানগুলো শুনবেন, শুনবেন একটু শান্তি পাওয়ার জন্য, শুনবেন যাতে আমরা একটা অ্যানালাইটিক্যাল বিশ্লেষণধর্মী কথাবার্তা যেগুলো বলছি, যাতে আপনারা বোঝেন যে প্লাস মাইনাস কি, আমরা কতটা হাইপ করছি, মানে বাংলাদেশ কতটা বাস্তবতা, কতটা চূড়ান্ত সত্যি, কতটা ভুল। অনেক কথাই আমরা এখানে আলোচনা করলাম, যেটা জাগরণ চাকমা বললেন এগুলো সব ভুল, বা এগুলো এখনো প্রমাণিত হয় নাই। অনেক কিছুই রয়ে যায়, আবার অনেক কিছুই বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা আসলে সরকারের পক্ষে বিব্রতকর পরিস্থিতি হয়ে যায় বিভিন্ন কারণে। যে যার কারণে হয়তো গ্রিন সিগন্যাল থাকে, কিন্তু সেটাতে হয়তো অন্যভাবে মানুষজন এক্সপ্লেন করে বা অন্যভাবে সেটাকে দেখার চেষ্টা করে, যেগুলো আমার কাছে মনে হয় যে সরকারের একটু কনসার্ন হওয়া উচিত এই ব্যাপারগুলো নিয়ে, যে যাতে ন্যারেটিভটা যাতে ঠিক মতো যায়। এবং যেহেতু তারেক রহমান মাত্র এসছেন, চেষ্টা করছেন একটা ভঙ্গুর অর্থনীতি, একটা ভঙ্গুর দেশকে এগিয়ে নিতে। তো পরিশেষে আমি জাগরণ চাকমা আপনাকে বলবো যে আমাদের নিউ ভিউয়ের দর্শকের জন্য যদি আপনার শেষ কোনো বাণী থাকে বা শেষ কোনো কথা থাকে রিগার্ডিং বাংলাদেশ ইনভেস্টমেন্ট। বাংলাদেশের ইনভেস্টমেন্টটাকে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য প্রথমত হচ্ছে আপনার এনার্জি ক্রাইসিস থেকে দূর করতে হবে, বর্তমান যে সিচুয়েশন। 2 নম্বর হচ্ছে আপনার লজিস্টিকটাকে ইমপ্রুভ করতে হবে, কারণ আমাদের দেশে লজিস্টিকে প্রায় 30%-এর মতো চলে যায়। হোয়ারেজ সারা পৃথিবীতে স্ট্যান্ডার্ড হচ্ছে 12% টোটাল বিজনেস কস্টের মধ্যে। তাহলে হুম এখানে প্রায় আমরা যদি দেখি যে সারা পৃথিবীর তুলনায় 12% যদি স্ট্যান্ডার্ড হয়, আমাদের যদি 30 হয়, তাহলে আমাদের প্রায় 18% বেশি। তো হুম সেটা একটা গেল। তারপরে হচ্ছে আমাদের এখানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে বিজনেস ফ্রেন্ডলি। তো বিজনেস ফ্রেন্ডলি হুট করে তো আর হয় না, এটা শুরু করতে হবে এনবিআর থেকে শুরু করে, যারা বিজনেস ওরিয়েন্টেড সার্ভিসটা দেয় তাদের দিক থেকে শুরু করতে হবে। তাহলে আমরা যদি যত ইনভেস্টমেন্ট হবে তত আমাদের ভালো হবে, ইনভেস্টমেন্টের কর্মসংস্থান হবে, রেভিনিউ হবে। হুম রেভিনিউ হলেই না সরকার উন্নয়নমূলক কাজ করতে পারবে। ওইভাবে যদি আমরা বিষয়টাকে ভেবে দেখি, তাহলে আমাদের এখানে ইনভেস্টমেন্ট আনা সম্ভব। শুধু যে এফডিআই আনবো তা না, ডোমেস্টিক ইনভেস্টমেন্টকেও যদি আপনি প্রমোট করেন, সহযোগিতা করেন, তাহলে এম, এখানে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি সেটা সম্ভব। কারণ আমরা দেখেছি তো এটা, আমরা হুম হুম 13, 14, 15, 16, 17, 18 এগুলোতে আমরা 6%, 7%, 7.5% ওইভাবে আমরা গেছি। ইটস ভেরি হেলদি গ্রোথ, এবং সেটা আমাদের এখানে সম্ভব ওই গ্রোথে নিয়ে যাওয়া। আমরা ওই যে আহ, আহ, আওয়ামী লীগ সরকারের আমলে যে টার্গেটগুলো ছিল
ওই যে আমরা 8% নিয়ে যাব, ওইভাবে নিয়ে যে আমরা অর্থনীতিকে এক জায়গায় নিয়ে যাব, 2032-34 সালে $1 ট্রিলিয়ন ইকোনমি করব। এটা আসলে সম্ভব ছিল। ধাক্কাতে খেয়েছে কোথায়? ধাক্কাতে খেয়েছে যখন কোভিড আসলো প্রথম। কোভিডটা মোটামুটি রিকভার করে যাচ্ছে, 2022-এর দিকে ইউক্রেন শুরু ইউক্রেন হলো ইউক্রেন যুদ্ধ। তারপরে তো আবার এই ধরনের পলিটিক্যাল আনসার্টেনিটির মধ্যে পড়ে গেল। কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু এই যে টাকা পাচার করে দিল হুম ফরেন কারেন্সি, হুম হুম। এটা এটা কি কোনো ইম্প্যাক্ট পড়ে নাই? ডেফিনেটলি এটা ইম্প্যাক্ট পড়েছে। এটা যে টাকা পাচার করেছে, টাকা কারা পাচার করেছে? টাকা পাচার করেছে হলো যে এইটা যারা অবৈধভাবে আয় রোজগার করেছে, তারাই ওখানে আহ, আপনার টাকা পাচার করেছে। আপনার আমার মতো লোক যারা যে আম, আমাদের আয়ের উপর নির্ভরশীল, আমরা কোনো বাড়তি কোনো টাকা, 2 নম্বরই কোনো অবৈধ টাকা আমাদের আয় করার কোনো সুযোগও নেই, মানসিকতাও নেই। আমাদের মতো লোকদের মাধ্যমে কিন্তু এগুলো হয় নাই। হয়েছে যারা যারা নীতি নির্ধারণী পর্যায়ে ওইখানে যারা জড়িত ছিল, তারাই সেটা করেছে। সেটা আমরা নিউজ পেপারেই দেখেছি। ও যে ঢাকা ওয়াসার এমডির বাড়ি কেনাডায় হুম কোন জায়গায় আছে, সেটা প্রথম আলোর মতো পত্রিকায় সেটা ছবি সহ ছাপানো হয়েছে। আমরা হুম আওয়ামী লীগের একদম শেষ প্রান্তের দিকে আমরা দেখেছি ছাগল কাণ্ড দেখেছি, আমরা বালিশ হুম কাণ্ড দেখেছি, আমরা আরো হুম। কত কিছু আমরা এরকম দেখেছি। হুম। তো এবং এরাই কিন্তু শ্বেতপত্র তো করলো, শ্বেতপত্র করলো হেডেড বাই দেবপ্রিয়, দেবপ্রিয়। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। উনি তো নিউট্রাল হিসেবেই আছে, বা অ্যাটলিস্ট উনি আওয়ামী লীগের গভর্নমেন্টের পক্ষেই ছিলেন যতদিন ছিলেন, হুম। বা যেভাবেই ছিলেন। কিন্তু পরবর্তীতে উনিই তো শ্বেতপত্র তৈরি করলেন হ্যাঁ, যে উনি করলেন। আওয়ামী লীগ গভর্নমেন্টের কত টাকা বাইরে গেছে। এবং হুম। এটা তো হিউজ, হিউজ, হ্যাঁ, মানে হিউজ। এটা চিন্তা করা যায় না। তার মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট পুরো দেশটাকে ছারখার করে দিয়ে চলে গেছে। এবং এটাকে তৈরি করতে আমাদের সময় দিতে হবে, অবশ্যই সময় আমাদের দিতে হবে। ধৈর্য ধৈর্য হুম ধরতে হুম হবে। আমরা যেমন ডক্টর ইউনূসের 18 মাস তাকে কাজই করতে দেই নাই অলমোস্ট। হুম। 18 মাসে মনে হয় 18,000 আন্দোলন হয়েছে, কথার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ 400-500 তো হয়েছেই, হ্যাঁ, চারশো হয়েছে পাঁচশো হয়েছে। আন্দোলন প্রতিদিন, হুম মানে প্রতিদিন হয়তো এখানে নাহলে ওখানে, এবং ঢাকা শহরে তো এটা তো কোনো, এবং বিভিন্ন জিনিস নিয়ে তাকে পলিসি লেভেলে ব্যস্ত থাকতে হয়েছে। আসল জিনিস, তারপরে তো উনি একটা চমৎকার ইলেকশন উপহার দিলেন, যেটাকে এমনকি মমতা ব্যানার্জি, আমি বেশি দূরে যাব না, কলকাতায় যাচ্ছি, মমতা ব্যানার্জি পর্যন্ত অ্যাপ্রিসিয়েট করেছেন এবং ভারতীয় সরকারকে বলছেন যে ভারতীয় সরকার ডেমোক্রেসির চ্যাম্পিয়ন, হুম। যে ভারতীয় সরকার গণতন্ত্রের একমাত্র কর্ণধার, মানে একমাত্র বলতে 140 বিলিয়ন লোকের, কারণ আর আর 140 বিলিয়ন তো চায়নায়, তারা তো ওইভাবে ডেমোক্রেসি পালন করে না। পালন করে না। কিন্তু কিন্তু করে, ওদের পার্টি ডেমোক্রেসি আছে, পার্টির ভিতরে ভোট হয়, অনেক কিছুই হয়, পার্টি ডেমোক্রেসি আছে, কনস্টিটিউশন ইনস্টিটিউশন লেভেলে, কমিউনিটি লেভেলে ডেমোক্রেসি গুলো আছে। কিন্তু ভারতে তো একদম পাবলিক পাবলিক ডাইরেক্ট ভোটিং এর মাধ্যমে ডাইরেক্ট চিন্তা ভোটিং করছে, এর কিন্তু সিস্টেম। সেখানেও সেই সিস্টেমেও অনেক অন্তরায় দেখা যাচ্ছে। এবং সেখানে এই যে আমাদের যে একটা সভ্য ইলেকশন উপহার দিলেন ডক্টর ইউনূস, যিনি বলছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ, এবং আমরা চিন্তা করছিলাম যে কি হতে পারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, বা সর্বশ্রেষ্ঠ কি না, হতে পারে, হোয়াট সেটা কুড বি। আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ উনি দাবি করতে পারেন, হুম কিন্তু হুম আপনি কি 91 সালের যে নির্বাচন, সেটা কি ভালো নির্বাচন আপনি বলবেন না? 2008 সালের নির্বাচন আপনি কি সেটা ভালো নির্বাচন বলবেন না? দুই হাজার হুম 1996 সালে যে নির্বাচন হয়েছে, সেটা কি আপনি হুম ভালো নির্বাচন বলবেন না? হুম হুম হুম। তাহলে সেটাই। ওখানে তো সব পার্টি যাই হোক, অংশগ্রহণ অ্যাটলিস্ট, করেছে। হ্যাঁ, এখন রাইট সময় রাইট, আসলে আমরা আমরা, সেটা আরো বিভিন্ন ধরনের নেগেটিভ আমরা পাবো। হয়তো দেখা যাবে যে এখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনটা করে গেছে, সেটা আমরা এখন যে নেগেটিভে আমরা দেখতে পাচ্ছি, এই নেগেটিভ হয়তো আগামী 10 বছর পরে এটা একটা চেঞ্জ হতে পারে। ইয়েস, সেগুলো তো হুম আছেই, কিন্তু অ্যাটলিস্ট এই কারেন্ট ক্রাইসিস উত্তরণের হুম যেই পাথেয়, সেটা হুম। অ্যাচিভ হয়েছে এইটা একটা বরং এটা অন্তর্বর্তী বরং সরকার। এটা বরং অন্তর্বর্তীকালীন সরকার
এতটুকু পর্যন্ত লেংটি না করে নেপালের মতো দ্রুত ছেড়ে দিত ইলেক্টেড গভর্নমেন্টের উপরে, সেটা আরো ভালো ছিল আমার মতে। আচ্ছা, সেটা তো অন্য কথা। কারণ আমাদের মনে হয় প্রবাবলি এই রেভলিউশনারি সরকারই বলবো হুম ডক্টর ইউনূসকে, কারণ অ্যাটিটিউড ওয়াজ চেঞ্জ ফ্রম দেয়ার হুম টু নাও। হুম রেভলিউশনারি সরকারে চেষ্টা করা হয়েছিল আহ, এই জেএনজি বা এই যারা এখন এনসিপি, হুম এদেরকে হাইলাইট করার, কিন্তু এরা আসলে নেতৃত্ব ওইভাবে দিতে পারে নাই। তার কারণ একটা হচ্ছে যে এদের কয়েকজন গভর্নমেন্টের ভিতরেও ছিল, ফলে এরা আহ, যেটা আমি বুঝেছি যে এরা ঘর গুছাতে পারে নাই, বা এটা এরা বুঝতে পারেন। মার্কেটে আপনি মার্কেটে একটা মানে। চিন্তা করে দেখুন, ইকোনমির কথা তো গেল, এবার গণমাধ্যমের কথা বলি। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেউ যদি শক্ত কোনো প্রশ্ন করত, তাহলে কিন্তু তাকে ওই যে চাকরি চলে যেত তার। তারপরে সাংবাদিকদের অ্যারেস্ট করা হয়েছে, কারণ সে এর তত্ত্বাবধায়ক সরকারকে সমালোচনা করেছে। আওয়ামী লীগের সময় সেটা করা যেত না, এরকম আহ, অভিযোগ ছিল। কিন্তু আওয়ামী লীগের সরকারের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে এরকম সাংবাদিকদের মুখ বন্ধ করা হয়েছে। তাহলে সেটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেটা যে করা হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সরকারের আমলে তো বোকাঝোকা করেছে, মামলা করেছে, কিন্তু কোনো আহ, মিডিয়া হাউজে, কোনো টেলিভিশনে, পত্রিকা অফিসে তো এরকম আহ, জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেনি। না, সেগুলো ঘটেছে, একদম ঘটেনি তো তা না। তাহলে আমার এ দেশে ঘটেছে, তত্ত্বাবধায়ক সরকার তো নয়াদিগন্তে, এখানে কিছুই করতে নয়াদিগন্তে পারেনি। ঘটেছে, হুম। কিন্তু এইভাবে ঘটে নাই আর কি। মানে এই যে হ্যাঁ, মানে এইভাবে পাবলিক ঘটে নাই। হুম পাবলিক জনরোষে ঘটে নাই। হুম কিন্তু অ্যাট দ্য সেম টাইম ডেইলি স্টার, প্রথম আলোর কিন্তু সমালোচনাও আছে প্রচুর, এবং হুম রিপোর্ট গুলাতেও আমরা যেগুলো দেখি মাঝে মধ্যে খুবই কোশ্চেনেবল রিপোর্ট থাকে, অনেক অনেক ইনফরমেশন ভেরিফাই না করে করা হয়েছে। হুম যেমন কয়েকটা ইনফরমেশন তো অন্য দেশে ইম্প্যাক্ট ফেলেছে। হুম যাই হোক, ওগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা না। হুম হুম আমাদের আলোচনা হচ্ছিল বাংলাদেশের ইনভেস্টমেন্ট, হুম বাংলাদেশের কারেন্ট এই ওয়ার সিচুয়েশনে, ওয়েস্ট হুম এশিয়া এবং এমনকি ইন্ডিয়ান ওশনে যে ওয়ারটা ট্রান্সফার হয়েছে, এই সিচুয়েশনে আমাদের অর্থনৈতিক সিচুয়েশন, বিশেষ করে এনার্জি ক্রাইসিস, হুম। এগুলো কিভাবে সামাল দেওয়া যেতে পারে। তো ধন্যবাদ জাগরুল চাকমা, আপনাকে আপনাকে অনেক অনেকক্ষণ ধন্যবাদ। ধরে। অবিক ভাই, তো ভালো লাগলো জি, আপনার সাথে কথা বলে। আমাদের হ্যাঁ, যোগাযোগ শিওর। থাকবে, আমরা ভালো আমরা থাকবেন। আমরা আবারও আবারও অন্য কোনো বিষয়ে আপনার পরামর্শ নিব। ওকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। জি।